কেন মুখ গুঁজে আছো তবু মিছে ছলে। খুব নরম করে বলতে গেলেও সুধীন্দ্রনাথ দত্তের সেই উটপাখি কবিতার শব্দগুলো মনে পড়ে যাচ্ছে। কেন মুখ গুঁজে থাকার কথা বলছি, কেন বাস্তব থেকে মুখ ফিরিয়ে থাকার কথা বলছি এই জন্য যে গত 24 ঘন্টায় যাবতীয় রেকর্ড ছাড়িয়ে 28 জনের মৃত্যু হয়েছে। না, রেল দুর্ঘটনায় নয়, আমাদের এই রাজ্যে কোভিডে নিঃশব্দে শুধুমাত্র গত 24 ঘন্টায় 28 জনকে আমরা হারিয়েছি। আর এই রকম একটা পরিস্থিতিতে দিনের পর দিন এই এবিপি আনন্দে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি যে এই পরিস্থিতিতে সত্যি সত্যি 4টে কেন্দ্রে পুরো ভোট কি হতে পারে। তবে আজকে কিছুটা স্বস্তি দিয়ে অবশ্য স্বয়ং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরাই একই প্রশ্ন তুলেছেন। একেবারে স্পষ্ট ভাষায় মাননীয় বিচারপতিদের প্রশ্ন যে এই কোভিড পরিস্থিতিতে পুরসভার নির্বাচন 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি। 48 ঘন্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্টকে এর জবাব জানাতে হবে। আজকে এই বিশেষ পর্বে আমরা যে প্রশ্নগুলোর ওপর বিশেষ করে আলোচনা করতে চাই, আমাদের আজকের প্রথম প্রশ্ন থাকবে, আদালতের নির্দেশের পর ভোট কি পিছবে কমিশন, নাকি ভয়াবহ সংক্রমণ দেখেও মুখ ঘুরিয়ে থাকবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, পুরো ভোট নিয়ে হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তিগত মত কি আদালতে মান্যতা পেল। প্রশ্ন উঠছে দলের অন্দরেই। আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, যা হওয়ার তাই হলো, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উধাও করোনা বিধি, সুপার স্প্রেডার হতে চলেছে গঙ্গাসাগর মেলা। আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে, গঙ্গাসাগর হচ্ছে, তেঁদুলি হচ্ছে, অথচ জেলার ছোট্ট ছোট্ট বই মেলাগুলোতে ভিড়ে ভোট আছে আর বইতে ভোট নেই বলে। আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, অভিষেকের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জের পর এবার অপরূপার পাল্টা আক্রমণ কল্যাণকে, তৃণমূলের শীর্ষস্তরের সংঘাত কি ঊর্ধ্বমুখী। আমাদের ষষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, রেলমন্ত্রী বলছেন ইঞ্জিনের গোলমালে দুর্ঘটনা, চালক বলছেন গোলমাল লাইনে, কারণ যেটাই হোক রক্ষণাবেক্ষণের গাফিলতির মাশুলি কি গুনতে হলো ট্রেন যাত্রীদের। আমাদের প্রথম প্রতিবেদন আজকে অবশ্যই কলকাতা হাইকোর্ট কি বলেছে, এবং শুধু তাই নয়, এই অনুষ্ঠান যখন শুরু করতে চলেছি তখন দ্বিতীয় আরেকটা নির্দেশ আসছে কলকাতা হাইকোর্টের তরফে। 24 ঘন্টার মধ্যে জেলা শাসককে সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে যে জঙ্গলমহল উৎসব, যেটা 3 দিন ধরে চলার কথা, 17ই জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা, এই মুহূর্তে জঙ্গলমহল উৎসব কি পিছনো সম্ভব, অবশ্যই কোভিডের কথা মাথায় রেখে। একেবারে পরপর হাইকোর্টের দুটি নির্দেশ নিয়ে আমার আজকের প্রথম প্রতিবেদন দেখুন। সাপ্তাহিক সংক্রমণের হারে দেশের মধ্যে শীর্ষে বাংলা। এক দিনে 23,000-এর বেশি সংক্রমণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। দেশেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ পার করল 2.5 লাখের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। বুধবার দেশে সংক্রমণের হার ছিল 11%, বৃহস্পতিবার তা বেড়ে হয় প্রায় 13%, আর উদ্বেগ চরমে তুলে শুক্রবার এক লাফে তা বেড়ে হয়েছে 14.78%। এই অবস্থায় পুরো ভোট কি 4 থেকে 6 সপ্তাহ পেছনো যায়? এই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। বাংলায় করোনা যখন হুহু করে বাড়ছে, ঠিক সেই সময় চিকিৎসকদের নানা সতর্কবার্তা আপত্তি সত্ত্বেও হলো গঙ্গাসাগর মেলা। সাগরে নামল পুণ্যার্থীদের ঢল। চিকিৎসকদের আশঙ্কা, মেলা হয়ে যাওয়ার পর সংক্রমণ আরও মাথাঝাড়া দিতে পারে। এই পরিস্থিতিতে কি এবার 22শে জানুয়ারি রাজ্যের 4 পুরসভায় নির্বাচন করানো সম্ভব? এই প্রশ্নেই আইনি লড়াই চলছে হাইকোর্টে। তারই শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, পুরসভার নির্বাচন 4 থেকে 6 সপ্তাহ পেছনো যায় কি? এই ব্যাপারে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত ঘোষণার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের প্রশ্ন, যেহেতু সংক্রমণ ক্রমশ বাড়ছে, এই সময় পুরভোট হলে তা কি মানুষের স্বার্থে হবে? সেই ভোট কি অবাধ ও সুষ্ঠু হবে? পুরভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটি বিষয় মাথায় রাখার নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার এই মামলায় প্রশ্ন ওঠে, পুরভোট পেছনোর ক্ষমতা কার হাতে? বিষয়টি নিয়ে দায় ঠেলাঠেলি শুরু হয় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে। তবে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভোট পেছনোর ক্ষমতা রাজ্য নির্বাচন কমিশনের আছে। খুবই সঙ্গত নির্দেশ হাইকোর্ট দিয়েছেন। যেহেতু নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সেজন্যই সাংবিধানিক সংস্থার মর্যাদার কথা মাথায় রেখেই তারা নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত নেওয়ার দায় অর্পণ করেছেন। এই সময় নির্বাচন করা ঠিক হবে না। কোর্টকে আমার মনে হয় আরো শক্ত আদেশ দেওয়া উচিত ছিল যে পিছিয়ে দিন,
কিন্তু কোর্ট আবার নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলে দিল, শুধু পাসিং দ্য বল গেম হচ্ছে। 15-20 দিনের প্রচার চললো, হই হই হলো, যা হওয়ার হয়ে গেল, সংক্রমণ যা হওয়ার হয়ে গেল, এখন আর বাকি আছে 2-3 দিন। খুব মানে আছে কিছু? রাজ্য সরকার তো চায় লুট হোক, ভোট না হোক। নির্বাচন কমিশন তার পক্ষে দাঁড়িয়ে গেল। হাইকোর্ট যেহেতু নির্বাচন কমিশনের এখতিয়ার, অতএব বাড়তি কথা হয়তো বললো না বা বলতে পারলো না, কিন্তু এটা অনেক আগেই যথাযথ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। হাইকোর্টের এই হস্তক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা বলুন, সরকার বলুন, তারা অথর্ব এবং পঙ্গু। নির্বাচন কমিশনারটা বেচারা। নির্বাচন কমিশনার বাংলার নাক দাঁতহীন একটা বাঘ। তার একার কি কিছু করার ক্ষমতা আছে? তাকে রাজ্য যতক্ষণ না বলবে সে কি করে সিদ্ধান্ত নেবে? এখন হাইকোর্ট যা বলবে সেটাই মেনে চলতে হবে নির্বাচনের ক্ষেত্রে। কেউ না মানলে তার সুপ্রিম কোর্টে যেতে হবে। এদিকে 17ই জানুয়ারি থেকে ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসব হওয়ার কথা। সেই সংক্রান্ত মামলাতেও এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, জঙ্গলমহল উৎসব কি পিছনো সম্ভব? আদালত তার পর্যবেক্ষণে বলেছে, অতীতে এই উৎসব কোনো নির্দিষ্ট দিন বা চন্দ্র সূর্যের অবস্থান দেখে হয়নি। এখন রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখতে হবে এই উৎসবের আয়োজন আদৌ মানুষের স্বার্থে নাও হতে পারে। ঝাড়গ্রামের জেলা শাসককে আগামী 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে চেস ক্লক ফরম্যাটে আসবো। বিক্রমবাবু, বিস্ময় তার কারণ আপনারা আদালতের পার্টি হয়েছেন এই মামলায়। একদিকে রাজ্য একের পর এক কড়াকড়ি, কন্টেনমেন্ট জোন, মাইক্রো কন্টেনমেন্ট জোন, বিভিন্ন বিষয়ে নোটিফিকেশন, গতকাল এই সময় স্বয়ং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বৈঠক, প্রতিদিন রাজ্যে সংক্রমণের সংখ্যা 20 থেকে 25,000, কালকে 26 জন, আজকে 28 জন সহনাগরিককে হারিয়েছি। এক হচ্ছে রাজ্য সরকারের নিজেদের তরফেই রাজ্য নির্বাচন কমিশনকে বলা উচিত ছিল যে এই তুঙ্গ মুহূর্তে করা সম্ভব কিনা। দুই হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, তাদের তো চোখ এবং কান আছে, তারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি, তারা নিজেরা অনায়াসে আইনত এই নির্বাচন পিছিয়ে দিতে পারতেন। তারা কি করবেন আগামী দিনে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শেষ পর্যন্ত 22 তারিখে ভোট, আজকে আপনার সঙ্গে কথা হচ্ছে আমার 14 তারিখে বসে, শেষ পর্যন্ত সেই কোর্টকে মাননীয় বিচারপতিদের বলতে হচ্ছে, জিজ্ঞেস করতে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে যে 48 ঘন্টার মধ্যে জানান যে 4 থেকে 6 সপ্তাহ পেছানো যায় কিনা। আমি বলছি, আবার বলছি, এটা প্রশ্ন নয়, এটা বিস্ময়। আপনার সময় শুরু এখন। সত্যি এটা বিস্ময়, কারণ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের দুজনেরই কোর্টের কাছে জানানো উচিত ছিল যে আমরা এই নির্বাচনটা এখন করব না। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে 22 তারিখে ধরুন নির্বাচন হলো না, তাতে কার কি ক্ষতি হবে? কারোর তো কোনো ক্ষতি হবে না। পলিটিক্যাল পার্টি বলুন, ভোটার বলুন, আপনার রাজ্য সরকার বলুন, নির্বাচন কমিশন বলুন, কারোর তো কোনো ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই। পাবলিক হেলথ, ইট ইজ আ রাইট টু লাইফ, রাইট টু হেলথ ইজ রাইট টু লাইফ, সুপ্রিম কোর্ট বারবার বলছে। তাই কারো যদি হেলথে ক্ষতি হয়ে যায় তাহলে তো মারাত্মক কাণ্ড হয়ে যাবে। তাই জন্য 3 বছর ধরে পৌরসভার নির্বাচন হচ্ছে না, শুধু কলকাতা কর্পোরেশনটা হয়েছে। কলকাতা কর্পোরেশন হওয়ার পরে আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে 28শে ডিসেম্বর নিউ কোভিড কেস 752 ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা দাঁড়াচ্ছে 20 থেকে 25,000 পার ডে। তাহলে কোন জায়গাতে যাচ্ছে? তাই জন্য নির্বাচনটা যদি কিছুদিনের জন্য, 1 মাস হোক, 2 মাস হোক, একটা টাইম ফ্রেমের জন্য পিছিয়ে দেওয়া হয়, কার কি ক্ষতি হতে পারে? কারোর তো কোনো ক্ষতি হবে না, না পলিটিক্যাল পার্টির কোনো ক্ষতি হবে, না সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে তো এই পৌরসভাগুলো চলছে, তারা পাবলিক সার্ভিস পাচ্ছে। ইমিডিয়েট আকারে তো নির্বাচন হওয়ার মতন কোনো জায়গা নেই। তাই জন্যই আমরা আদালতের কাছে বারবার করে বলেছি, এবং আদালত আমাদের যা পরিসংখ্যান, যা তথ্য আছে সেগুলো নির্বাচন কমিশনকে জমা দিতে বলেছে। আমরা সেটাও নির্বাচন কমিশনে জমা দিয়ে স্পষ্টতই এটা দাবি করেছি যে এই ভোটকে পেছানো দরকার। না পেছালে কিন্তু পরিস্থিতি ভয়াবহ দিকে যেতে পারে। 1 মাস 2 মাস নির্বাচন পরে হলে কি হবে? এমনি তো 3 বছর হচ্ছে না নির্বাচন। একদম, আমি বিক্রমবাবুর সঙ্গে সম্পূর্ণ একমত। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে বিক্রমবাবুর একটা প্রশ্ন নিয়ে যাব। উনি বলছেন যে কার কি ক্ষতি হবে। আমি বলছি, বিশ্বনাথ দা, আমি বলছি আপনি যদি পুরো বোর্ডগুলো দেখেন, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর পেন্ডিং। হাওড়া পুরসভা 2018 ডিসেম্বরে, যখন দিগন্তেও কোভিড ছিল না, এই চন্দননগরের কথা এত হচ্ছে অগাস্ট 2018। মানে আমাদের রাজ্যে যে দারুণ দিনক্ষণ মেনে পুরো ভোট হয়, এই কথা খুব যারা সুনাম করেন, খুব ইতিবাচক খবর দেখান, পজিটিভ নিউজ দেখান, তারাও দাবি
করবেন বলে আমার মনে হয় না। কিন্তু আমি বলছি এই নির্বাচন কমিশন, বিশ্বনাথ দা আপনার প্রশ্নে আসার আগে আমি দর্শকদের আরেকবার স্মরণ করিয়ে দেব যে এই নির্বাচন কমিশন যার মাথায় এই সৌরভ দাস মহাশয় তিনিই ছিলেন, অন্য কেউ নয়। এই নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন 16ই মার্চ 2020 যখন এই দেশে ভারতবর্ষে কোভিডের সংখ্যা মাত্র 114, পশ্চিমবঙ্গে কোনো কোভিড পজিটিভ কেস আসেনি, সেই সময় পুরভোট পিছিয়ে দিয়েছিলেন কোভিডের কারণে। ভাবুন, যখন 28 জন মানুষ মারা যাচ্ছেন 24 ঘন্টায় তখন পিছোচ্ছেন না, অথচ 16ই মার্চ 2020 সালে পিছিয়ে দিয়েছিলেন যখন পশ্চিমবঙ্গে কেসের সংখ্যা মৃত্যুবাদ দিন 0। কি বলেছিলেন তখন মাননীয় কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য? আমি দ্রুত আপনাকে দেখাবো, তারপরে বিশ্বনাথদার প্রশ্নে আসবো। দেখুন, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্যে করোনা রোগের পৃথিবী, দেশ ও রাজ্যব্যাপী প্রাদুর্ভাবে উদ্বেগ ব্যক্ত করেন। রাজ্য সরকার এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নির্বাচন না করবার সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা এখন এটাকে পোস্টপোন করেছি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ করোনা ভাইরাস। বিশ্বনাথ দা, সত্য সে লুকাস, কি বিচিত্র এ রাজ্য, নাকি কি বিচিত্র এ রাজ্য নির্বাচন কমিশন বলবো আমি জানি না। আমি বলছি আজকে মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জিজ্ঞেস করতে হচ্ছে আপনারা কি 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দিতে পারেন। কাদের জিজ্ঞেস করা হচ্ছে? যারা যখন কেসের সংখ্যা 0 ছিল তখন পুরো ভোট পিছিয়ে দিয়েছিল। বিশ্বনাথ দা, আপনার সময় শুরু এখন। না, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং খুবই চিন্তার বিষয়, সমাজ থেকে চিন্তার বিষয়। তার কারণ বারবার বলা সত্ত্বেও কিন্তু ইলেকশন কমিশন নিজের উদ্যোগে বা রাজ্য সরকার নিজের উদ্যোগে কোর্টকে একবারও বলেনি এই বিচার পর্বে বা শুনানি পর্বে যে আমরা ইলেকশনটা বন্ধ রাখছি, অর্থাৎ কোনো সদিচ্ছার পরিচয় দেয়নি। আজকে হাইকোর্ট কার্যত, দেখুন হাইকোর্ট একটা সাংবিধানিক সংস্থা, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সৌহার্দ্যের কারণে হয়তো কার্যত বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে আপনারা জানান, এবং যেভাবে আজকে হাইকোর্ট অবজারভেশন রেখেছে সেটা কার্যত বলা যায় অর্ডার। এখন অর্ডারটা মানবে কি মানবে না সেটা তো নির্ভর করবে রাজ্য সরকার ইলেকশন কমিশনকে কি ধরনের নির্দেশ দিবে তার উপরেই। কারণ আমরা দেখেছি যে এই ইলেকশন কমিশনের কার্যত কোনো অটোনমি কিন্তু নেই। অধিকাংশ ক্ষেত্রে যে অভিযোগটা উঠছে যে স্টেট ইলেকশন কমিশন যে অটোনমি নিয়ে কাজ করার কথা সংবিধানের 243-এর কে ধারা অনুসারে, সেই অটোনমি তারা নিজেরাই ভোগ করতে চান না, রাজ্য সরকারের উপর প্রতি ক্ষেত্রে মুখাপেক্ষী হন। বিশ্বনাথ, আমি আপনাকে অন্য একটা ভিউ দিই, সেটা হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন যে অটোনমি আছে কিনা। আমি বলছি যে রাজ্য সরকারকে এক্ষেত্রে আমি দায়ী করব কেন? একাধিক মামলায় মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কমিশনকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের কি সিদ্ধান্ত নিতে পারছেন, সঠিক সিদ্ধান্ত নিতে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে, তারা কোর্টে দাঁড়িয়ে বলেছেন, হলফনামা দিয়ে বলেছেন নেই। তাহলে আমি কেন ধরে নেব যে চাপ রাজ্য সরকারের? আমি বলছি আমি কনজেকচার করতে পারি, আমি জল্পনা করতে পারি, কিন্তু আমি রাজ্য নির্বাচন কমিশনের ওপর রাজ্য সরকার বিপুল চাপ সৃষ্টি করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন না বললে আমরা বলার কে? আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই সাংবিধানিক সংস্থাটা সম্পূর্ণ সরকারি নির্দেশের বাইরে চলা উচিত, সেই জন্যই এই ধরনের সংস্থার সৃষ্টি হয়েছে ভারতবর্ষে। একটা হলো উচিত, আরেকটা হলো বাস্তব। বাস্তবটা এই কারণেই বলছি, এই হাইকোর্টে যখন শুনানি চলছিল তখন কিন্তু এই ইলেকশন কমিশন রাজ্য সরকারের ঘাড়ে বলেছিল যে রাজ্য সরকার এটাকে এই দিন পেছাতে পারে বা ভোট পিছিয়ে দিতে পারে। এটা বিস্ময়ের। আজকে হাইকোর্ট ফিক্স করে দিচ্ছে, আজকে হাইকোর্ট বলছে না স্টেট ইলেকশন কমিশনের এখতিয়ার। স্টেট ইলেকশন কমিশন নিজে বলছে যে না আমার এখতিয়ার নয়, রাজ্য সরকারের এখতিয়ার। এ তো আমরা দেখেছি। ফলে যেটা ইম্পর্টেন্ট বিষয়, একটা হাইকোর্ট একটা সাংবিধানিক সংস্থা, তারা কার্যত রায়টা আজকে দেয়নি, মুখে পরিষ্কার যেভাবে বলে দিয়েছেন বিচারপতিরা, তাতে সোমবার দিন স্টেট ইলেকশন কমিশনের উচিত যে পরিষ্কার নির্বাচনটাকে স্থগিত রাখা। এখন ইলেকশন কমিশন যদি কৌশলগত অবস্থান নেয় যে না আর কয়েক ঘন্টার মধ্যে তো নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে, আরে বাবা মানুষ তো অংশ নেবে, ওই যে 4টে পুরসভার যারা ভোটার তাদের তো অংশ নিতে হবে। এই যে করোনার পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, শিলিগুড়ি একদম ভোটারদের লাইন দিয়ে ভোট দিতে হবে এই কোভিড পরিস্থিতিতে। একদম বিশ্বনাথ 100% আপনার সঙ্গে একমত। আমি দ্রুত একদম মানুষের বিষয় এবং প্রচারের কথা বলা হচ্ছে। প্রচার
এমনকি মনোনয়নপত্র জমার পদে পদে কোভিড বিধি ভঙ্গ করা হয়েছে, সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন আজ অবধি কোনো কড়া ব্যবস্থা নেয়নি, অন্তত আমাদের জানা নেই। কিভাবে প্রত্যেকটা পদক্ষেপে এই 4 কেন্দ্রে ভোটের, এবং এই বিষয়ে শাসক দলের বিরুদ্ধে শুধু যে আঙুল উঠেছে তা নয়, সমস্ত রাজনৈতিক দল কোভিড বিধি ভঙ্গ করেছে, অথবা তারা বলতে পারেন, অ্যালিবাই দিতে পারেন যে ভঙ্গ করতে বাধ্য হয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকে একেবারে ভোটের প্রচারের প্রতিটা পদক্ষেপে। আমি দ্রুত একবার মনে করিয়ে দেবো আপনাদের, দেখুন। দেশ থেকে রাজ্য করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতির মধ্যে 4 পুরসভার ভোট হওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে একদিকে আদালতে আইনি লড়াই চলছে, আর আদালতের বাইরে চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ। ভোট প্রচারে রাজ্য নির্বাচন কমিশন নানাবিধ বিধির কথা বললেও বাস্তবে বারবার তা লঙ্ঘনের অভিযোগ উঠছে। কমিশন নির্দেশ দিয়েছিল বাড়ি বাড়ি প্রচারের সময় প্রার্থী সহ 5 জনের বেশি থাকতে পারবেন না। রোড শো, পদযাত্রা, সাইকেল এবং বাইক মিছিল আপাতত বাতিল। তা সত্ত্বেও গত কয়েকদিনে 4 পুরসভায় বিভিন্ন দলের প্রচারে যে ছবি উঠেছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের। কখনো আসানসোলে ভোট প্রচারে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। আসানসোলেই আবার করোনা বিধি উড়িয়ে বাজনা বাজিয়ে প্রচার সেরেছে তৃণমূল। কমিশনের বিধি ভেঙে চন্দননগরে মিছিল করে বিতর্কে জড়িয়েছেন পুরসুরার বিজেপি বিধায়ক। বামেদের প্রচারে উঠেছে বিধিভঙ্গের ছবি। এই আবহেই আগামী 22 জানুয়ারি 4 কর্পোরেশন শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে নির্বাচন 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত। একটা হাইলি আনইম্পর্টেন্ট নন এসেনশিয়াল অ্যাক্টিভিটি কি না আমার 3-4টে জায়গায় মিউনিসিপ্যাল ইলেকশন, যেখানে আমার এমপিরা ইলেক্টেড, আমার এমএলএ ইলেক্টেড, যেখানে আমার একটা ক্লিয়ার মেজরিটি নিয়ে একটা স্টেট গভর্নমেন্ট ইজ ফাংশনাল, সেটাকে আই মে বি রং, আমার তো মনে হয় সেটা 2 মাস 3 মাস পরে এলে কারো ক্ষতি হতো না, যেটা প্যান্ডেমিকের কোনো লাভে আসতেই পারে না। ইফ এনিথিং সেটা এক একটা এরিয়ায়, এক একটা জায়গায় যেখানে এখনও হয়তো সমস্যাটা সেইভাবে রক্তচক্ষু দিয়ে আসেনি কলকাতার মতো, তাদের জিনিসটাকে খেপিয়ে তুলতে পারে। এটাই আমাদের চাহিদা ছিল, শুধু পেছানো না, এই মুহূর্তে পরিস্থিতির ওপর নজরদারি রেখেই ঠিক করা উচিত কখন এই নির্বাচনী রণদামাবা বাঁধানো উচিত। নির্বাচন প্রক্রিয়া পেছনোর যে আবেদন বা নির্দেশ মহামান্য আদালত করেছেন তার প্রতি সম্মান জানিয়ে বলি, এটাই হওয়া উচিত ছিল। হাতে 1 সপ্তাহের কিছু বেশি সময় বাকি। যুযুধান রাজনৈতিক দলগুলো যে যার মতো করে প্রচার চালাচ্ছে। প্রচারে বিধিভঙ্গের ছবিও ধরা পড়ছে। এই অবস্থায় পুরো ভোট হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। সরকারেরই এটা দরকার ছিল যে সিদ্ধান্ত করে ইলেকশনটাকে পিছিয়ে দেয়া, নির্বাচন কমিশনেরও দরকার ছিল যে সিদ্ধান্ত করে ইলেকশনটাকে 2-4 সপ্তাহ পিছিয়ে দেয়া। যেটা 2 বছর ধরে আটকে আছে তাকে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে করতেই হবে, এটা তো আমরা চিকিৎসক হিসেবে আমরা বুঝতে পারছি না। ফলে কোর্ট যদি বন্ধ করে দেয় আমরা ওয়েলকাম করব। আমরা ডাক্তার মহলরা খুশি যে অ্যাটলিস্ট কিছুটা সুপার স্প্রেডার আমরা কমাতে পারবো, এবং কিছুটা হলেও যদি এটা হচ্ছে নির্বাচন কমিশন মানে, তাহলে হচ্ছে যে কিছু মানুষ উপকৃত হবে। শনিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। তারপরেই পুরো ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও রুমা পাল, এবিপি আনন্দ। আমি তৃণমূল প্রতিনিধি বিধায়ক পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থদা, বিষয়টা অনেকে একেবারে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখছেন। তারা বলছেন যে হাইকোর্টের এই রায়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে ব্যক্তিগত মতটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে প্রকাশ্যে বলেছিলেন যে কোনো ধরনের ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ আগামী 2 মাস হওয়া উচিত নয়, আজকে হাইকোর্টের এই নির্দেশে একেবারে সেই ব্যক্তিগত মতটা আদালতে মান্যতা পেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2 মাস মানে 8 সপ্তাহ, আজকে আদালত জিজ্ঞেস করেছে 4 থেকে 6 সপ্তাহ। আমি যদি বলি পার্থদা যে সরকার যদি দলের সাধারণ সম্পাদকের কথাটা মেনে নিত, তাহলে আজকে রাজ্য সরকারের মর্যাদা বৃদ্ধি হতো, আপনি মানবেন? পার্থদার সময় শুরু এখন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন এটা আমার ব্যক্তিগত মতামত, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নির্বাচন কবে হবে না হবে এটা ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন। এটা একটা স্বশাসিত সংস্থা। রাজ্য সরকারের কাজ হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপারটা দেখার, যাতে নির্বাচন পরিচালনা করতে গিয়ে
নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় সেটা দেখা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত একটা জনমত তৈরি করতে চেয়েছিলেন যাতে মানুষের কণ্ঠস্বর নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়, কানে পৌঁছয়, যাতে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তটা নিতে পারে। এর মধ্যেই একদল মানুষ হাইকোর্টে চলে গিয়েছিলেন বিচারের জন্য, যাতে তারা হাইকোর্টে আপিল করে বলেছিলেন যাতে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়। আমি প্রথম দিন থেকেই একটা কথা বারংবার বলছি, পার্থদা নিঃসন্দেহে আপনিই বলবেন, আমি বাড়তি সময় আপনাকে দেব। আমার শুধু আপনার 1 নম্বর পয়েন্টে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনি প্রথমেই বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মতামত। আমি অন ক্যামেরা আপনাকে এখন আর্কাইভ থেকে ফুটেজও দেখাতে পারি। পরের দিন পার্থ চট্টোপাধ্যায় একেবারে অর্থহীন ভাষায় বলেছেন যে না, ওই ব্যক্তিগত মতামতটাই দলের মতামত। পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে ভুল বলেছিলেন? এবং আরেকটা প্রশ্ন থাকবে যে জনমত তৈরির হলে এবং জনমত সংগঠিত হলে তার একটা জনপ্রিয় সরকার আপনারা চালাচ্ছেন, এতজন মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার, তার প্রতিফলন তো সরকারের মনোভাবেও পড়তে পারে। এবং সরকার একবারের জন্য কেন পার্থদা বলল না যে এই সময় ভোট হওয়াতে সরকারের কোনো রিজার্ভেশন আছে, বা তারা আরেকবার, আমি যে ধরে নিচ্ছি যে রাজ্য নির্বাচন কমিশনই সুপ্রিম অথরিটি, এ বিষয়ে নিশ্চয়ই সুপ্রিম অথরিটি, তারা চিন্তা ভাবনা করবেন, কিন্তু রাজ্য সরকারের মতটা জানানো রাজ্য নির্বাচন কমিশনকে তো রাজ্য সরকারের কর্তব্য। পার্থদা না, আমি আপনাকে বলছি, আমি যে কথাটা বললাম ব্যক্তিগত মতামত, সেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বিবৃতি। পরের পার্থ চট্টোপাধ্যায় সেটাকে দলের সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিয়েছেন। অধ্যাপক সৌগত রায় সাংসদ, তিনিও পরবর্তীকালে বলেছেন এটা আমাদের দলের স্ট্যান্ড। এবং স্বাভাবিকভাবেই আমরা যারা নিচু তলায় দল করি, আমাদেরও মনে হয়েছে এটা পার্টি স্ট্যান্ড। কিন্তু পার্টি স্ট্যান্ড কখনোই নির্বাচন কমিশনকে পরিচালিত করতে পারে না, যেহেতু নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। হাইকোর্ট যদি রাজ্য সরকারের কাছে বিবৃতি বলতো যে আপনারা রাজ্য সরকার কি চান, রাজ্য সরকার বারবারই একটা কথা বলেছে যে নির্বাচন কমিশন যা চাইবেন আমরা তাকে সাহায্য করব। এই যে 48 ঘন্টা নির্বাচন কমিশনকে হাইকোর্ট সময় দিয়েছেন, নির্বাচন কমিশন যদি এটা নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করে, অতি অবশ্যই বাংলার মানুষ দেখতে পারবেন রাজ্য সরকারের কি স্ট্যান্ড। সেটা যতক্ষণ না প্রকাশ্যে জনসমক্ষে আসছে ততক্ষণ এটা নিয়ে জল্পনা হতে পারে, আলোচনা হতে পারে, অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু রাজ্য সরকারের স্ট্যান্ড তখনই ক্লিয়ার হবে যখন হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন 48 ঘন্টা বাদে তার রিপোর্ট। কিন্তু রাজ্য সরকার, আপনি মানবেন, রাজ্য সরকার তো মানুষেরই সরকার, মানুষকেই পরিচালনা করছে, মানুষই সেই জায়গায় বসিয়েছে। রাজ্য সরকার যদি নিজেদের স্ট্যান্ডটা প্রকাশ্যে বলতো, তাহলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আশ্বস্ত হতে পারতেন যে এই সময়, এই মারাত্মক সময় যেখানে 24 ঘন্টায় 28 জন মানুষ মারা যেতে পারেন, সেখানে রাজ্য সরকার অন্তত ভোট করার কথা ভাবছে না, বা ভোট করার ক্ষেত্রে রাজ্য সরকার বিজ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছে। আমি এইখানে দর্শকদের একটা ইনফরমেশন জানাতে চাইব। পার্থদার কথায় একটা ইঙ্গিত ছিল যে কালকে রাজ্য সরকারের অবস্থান কি হবে। আমি শুধু সূত্রের খবর বলতে পারি যে আগামীকাল রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন বৈঠকে বসবে। আমি জানি না সেখানে রাজ্য সরকার তাদের কি মতামত দেবেন। পার্থ ভৌমিক বলছেন তিনিও জানেন না। যাই হোক, আমি পরের প্রতিবেদনটা, আপনারা জানেন যে একেবারে দুটো ইস্যুতে আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বাস্তবটাকে মাটি থেকে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। যা হওয়ার একেবারে তাই হলো। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে 20 থেকে 30 লক্ষ, আমি বলেছি সংখ্যাটা যদি 10 লক্ষ বা 8 লক্ষ হয় এবছর কমে যায়, তাতেও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কোনো পুলিশ প্রশাসন, কোনো পুরকর্মী, কারুর পক্ষে কোভিড বিধি মানানো সম্ভব নয়। আর আজকে এই গঙ্গা স্নানের ছবিটা একেবারে সেইটাকে সত্য প্রমাণ করে দিল। পাশাপাশি আশঙ্কাকেও সামনে নিয়ে এলো। অনেকে বলছেন যে এ তো মকর সংক্রান্তি নয়, কোভিড ক্ষেত্রে দেখলে এ একেবারে শিরে সংক্রান্তি। দেখুন, করোনা আবহে শুক্রবার কাকভোর থেকে বেলা অবধি গঙ্গাসাগরে দেখা গেল বিধিভঙ্গের এমনই ছবি। মকর সংক্রান্তির পুণ্য স্নানে দূরত্ববিধি ধুলোয় মিশিয়ে ঠিকঠিকে ভিড়, মাস্কহীন মুখের সারি। হুড়োহুড়ির এই ছবিগুলো এক রাশ আতঙ্কের সঙ্গে প্রশ্ন রেখে গেল। কুম্ভের মতো এই মেলা সুপার স্প্রেডারের চেহারা নিলে তার দায় কে নেবে?
শুক্রবার ভোরের আলো ফোটার আগেই পুণ্যস্নানের ভিড় আছড়ে পড়ে গঙ্গাসাগরের সৈকতে। দূরত্ববিধির তো প্রশ্নই নেই, মাস্কহীন মুখও ছিল অগুন্তি। ভোর হতে না হতেই যেন জনবিস্ফোরণ ঘটল। গঙ্গাসাগরের সৈকতে উপচে পড়ল মানুষের ভিড়। একজনের মুখেও মাস্ক নেই। কোভিড বিধি শিখে তুলে এখানে পুণ্য স্নানে মেতেছেন পুণ্যার্থীরা। এখানে এই বিষয় নিয়ে নজরদারি চালানোর জন্য পুলিশ আছে ঠিকই, কিন্তু তারা কার্যত দর্শক। अब क्या स्नान करके आए, सबके अपने अपने कपड़े में है ना, सब मंत्र पढ़ते हैं तो खोलना पड़ता है। ঘড়ির কাঁটা বেলা 12টার ঘরে পৌঁছানোর পর ভিড় কিছুটা কমলেও বিধিভঙ্গের ছবিটা পাল্টায়নি। कोरोना से डर नहीं, प्रशासन से डर है। कोरोना हम लोगों को क्या करेगा? हम अगला जन्म में गलती किए, उसका सजा भी हम भोग रहे हैं, तो गलती का ये सजा है। পুণ্যার্থীদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, গঙ্গাসাগরে প্রবেশের ছাড়পত্র পেতে ভ্যাকসিনের 2টি ডোজের সার্টিফিকেট থাকতেই হবে, সঙ্গে বাধ্যতামূলক 72 ঘন্টার মধ্যে করানো RT-PCR নেগেটিভ রিপোর্ট। শুক্রবার সকালে গঙ্গাসাগরে দেখা গেল RT-PCR রিপোর্ট তো ছেড়ে দিন, অনেকে ভ্যাকসিনের একটা ডোজ নিয়েও চলে এসেছেন। सिंगल डोज हुआ, डबल डोज अभी हुआ नहीं। सिंगल डोज पे आने दिया? नहीं, वो तो बहुत मुश्किल से आने, बहुत रिक्वेस्ट किए कि उतना दूर से आए बिहार से। এবার দেখুন কাকদ্বীপের ছবিটা। এই যাত্রীরা দুদিন গঙ্গাসাগরে থেকে কলকাতায় ফিরছেন। প্রশ্ন করতেই জানা গেল এদের অনেকের কাছে RT-PCR নেগেটিভ রিপোর্ট নেই। टेस्ट नहीं हुआ? नहीं, टेस्ट হয় নি। RT-PCR टेस्ट नहीं कराया था, डोज लगी। কাকদ্বীপ হয়ে গঙ্গাসাগরমুখী অনেক পুণ্যার্থীর দাবি তাদের কাছেও RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখতে চাওয়া হয়নি। आप लोग जितने भी बस से आए हैं, किसी का भी टेस्ट नहीं हुआ? किसी का नहीं हुआ है। बस का हम लोग बाई ट्रेन आए हुए थे, जो है यहाँ से बस मिली है। এবার বাবুঘাট, এখানকার ট্রানজিট ক্যাম্প থেকে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীদেরও অনেকেই জানালেন তাদের কাছে RT-PCR নেগেটিভ রিপোর্ট নেই। टेस्टिंग तो इधर नहीं कराए भैया। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। বিরোধীরা প্রশ্ন তুলছে, এরপর সংক্রমণের লাগাম হাত থেকে বেরিয়ে গেলে তার দায় কে নেবে? তো রাজ্য সরকারই বলছিলেন 5 লক্ষের বেশি মানুষ হতে পারে, সংখ্যা 7 লক্ষ পেরিয়ে যাবে। তো কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়, কোনো প্রশাসনের পক্ষেই সম্ভব নয় এখানে যদি সংক্রমণ ছড়ায় তাকে নিয়ন্ত্রণ করার। সংক্রমণ যদি বাড়ে একমাত্র ঈশ্বরই ভরসা। হঠাৎ করে একটা নতুন তত্ত্ব আমরা পেলাম যে নোনা জলে নাকি করোনা ভাইরাস ছড়ায় না। এখন যদি এটা সত্য হয় তাহলে করোনার ফার্স্ট ওয়েভের সময় বলে দিলেই হতো যে সবাই নুনগোলা জল পান করুন। ফলে সব মমতা ব্যানার্জির ব্রেন প্রসূত আবিষ্কার। আসল কথা হচ্ছে যে উনি সফট হিন্দুত্বের রাজনীতি করলেন। আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশিত যে নিয়মাবলী আছে, তারা যে গাইডলাইন বেঁধে দিয়েছেন সেটাকেই অক্ষরে অক্ষরে পালন করছি। সব মিলিয়ে মকর সংক্রান্তির এই ছবিগুলো শিরে সংক্রান্তির কারণ হবে না তো? সেই আশঙ্কাই তাড়া করছে অনেককে। ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, ABP আনন্দ। আমি ডক্টর সজল বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, আপনারা সার্ভিস ডক্টরস ফোরামের তরফ থেকে চেয়েছিলেন যে সাগর মেলা বন্ধ হোক, শেষ পর্যন্ত সেটা করতে পারেননি। কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে সামনে আরেকটা চ্যালেঞ্জ, পুরো ভোট, এবং এই মুহূর্তে পরিসংখ্যান আবার বলছি 28 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এই জন্য বারবার বলছি যে ট্রেন দুর্ঘটনা, যেটা সংবাদ মাধ্যমে দেখবেন বিরাট শিরোনাম, সংবাদপত্রে প্রথম পাতা ভরে যায়, তাতে আমি অবশ্যই মৃতের সংখ্যা দিয়ে কোনোদিন দুর্ঘটনার গুরুত্ব বিচার করি না, ঘটনার গুরুত্ব বিচার করি না অবশ্যই, কিন্তু নিঃশব্দে 28 জনকে আমরা হারিয়েছি রেল দুর্ঘটনা। এখনো পর্যন্ত ডাবল ডিজিট মৃতের সংখ্যা পৌঁছয়নি। খুব সৌভাগ্যের বিষয়, 9 জন মারা গেছে, তার বেশি নয়। কিন্তু আমি বলছি প্রতিদিন, কালকে 26 জন, আজকে 28 জন, এইভাবে লাফিয়ে লাফিয়ে নিঃশব্দে, ওই বলছি সংবাদ মাধ্যমে বড় হেডলাইন হয় না, কিন্তু এই বাংলার লোককে আমরা হারাচ্ছি। একজন চিকিৎসক হিসেবে, একজন মামলাকারী হিসেবে পুরো ভোটের সামনে দাঁড়িয়ে কতটা আতঙ্কিত আপনারা ডক্টর বিশ্বাস? আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই ধরনের যে গ্যাদারিংগুলো হচ্ছে গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে, এবং তার আগে থেকেই আমরা সরব হয়েছিলাম, যেখানে 25শে ডিসেম্বরের যে বিরাট গ্যাদারিং বা বর্ষ শেষের গ্যাদারিং বা বর্ষ শুরুর যে গ্যাদারিং, এগুলোকে নিয়েও আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম এবং সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যে এই ধরনের গ্যাদারিংগুলো এই মুহূর্তেই বন্ধ করা উচিত, এবং এটা সরকারেরই দায়িত্ব, একটা প্রশাসনেরই দায়িত্ব। এখানে কিন্তু কোর্টের ভূমিকা থাকার কথা নয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্র যখন চলে, একটা সরকার যখন চলে, গণতন্ত্র যখন চলে, মানুষ যখন নির্বাচন করে, সেখানে কিন্তু কোর্টের ভূমিকা সব থেকে বড় কথা নয়। কোর্ট তো অনেক পরে আসবে, 6 কথা 9 কথা কোর্ট আসবে কেন?
সেখানে আমরা আজকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমরা যেসব ডাক্তারদের সংগঠন আমরা বারবার তাদেরকে বলেছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সাথে বসুন এবং তাদের সাথে কথা বলে আজকে এই সিদ্ধান্তগুলো নিন। কখনোই তারা কিন্তু ডাক্তারদের কথা শোনে না বা ডাক্তারদের সাথে তারা বসেও না। তাহলে এই কারণে আজকে এই বিশাল গ্যাদারিং হয়েছে, গঙ্গাসাগরের মেলা আটকানো যায়নি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চেয়েছিল, আমরা চিকিৎসকরা বারংবার চেয়েছিলাম এবং চিকিৎসকদের পক্ষ থেকে মামলাও করা হয়েছিল এবং কোর্টকেও ইনফ্লুয়েন্স করা হয়েছে। লোনা জলে নাকি আজকে করোনা ছড়ায় না, এই ধরনের মানে অবৈজ্ঞানিক এবং অত্যন্ত হাস্যস্কর তথ্য দিয়ে সেখানে কোর্টকেও ইনফ্লুয়েন্স করা হয়েছে, যার ফলে আজকে হয়তো সেখানে গঙ্গাসাগর মেলা হয়ে গেছে এবং এর ফলটা তো আমরা পাবো। যেহেতু করোনার ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন, স্বাভাবিকভাবে এর পরে পরে আমরা আরও বাড়তে দেখবো এবং আজকে 28 কেন, এটা যদি আজকে 280, 400, 500 হয়ে যায় সেটা তো আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই। এরকম একটা ভয়ঙ্কর দিনের জন্য আমরা ওয়েট করছি। সেখানে আমরা বারংবার বলেছি যে এই যে নির্বাচন আসছে এই নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়া হোক এবং এখানে 2-3 মাস পিছিয়ে দিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, সে দায়িত্ব সরকারের নেওয়া উচিত ছিল এবং বড় বড় ভোট সর্বস্ব যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদেরও আজকে বলা উচিত ছিল, তাদেরও আবেদন করা উচিত ছিল এই ধরনের নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়া হোক। এবং সরকারের কাছে আমরা আবার দাবি করছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডাক্তারদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা শোনা হোক, আমাদেরকে ডাকা হোক। আমরা সুনির্দিষ্ট পরামর্শ আগেও দিয়েছি, সুনির্দিষ্ট পরামর্শ এখনো দেব। এই ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমি শুধু ডক্টর সজল বিশ্বাসের কথা শুনে একটাই কথা মনে হচ্ছিল যে আমি চাইবো যে ডক্টর বিশ্বাসের যে আশঙ্কা সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হোক। তার কারণ যে খতিয়ান তিনি দিচ্ছিলেন, যে আশঙ্কা প্রকাশ করছিলেন সেটা মারাত্মক এবং সমাজের এটা একটা অংশে, কোনো নির্দিষ্ট অংশে, কোনো নির্দিষ্ট স্থানে থাকবে না, চতুর্দিকে ছড়িয়ে পড়বে, যেটা প্রত্যেকের পক্ষে বিপজ্জনক। এবং এখানে দল মত নির্বিশেষে সবাইকে সমান সচেতন হতে হবে। আমি ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো, কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদন, যে প্রতিবেদনটা দেখাতে দেখাতে আবার বারবার সেই সত্যজিৎ রায়ের গণশত্রু ফিল্মটা মনে পড়ে যাচ্ছে। দুর্ভাগ্য যে আজকের গঙ্গাসাগরে বহু ক্ষেত্রে আমি একবারের জন্য লক্ষ্য করবেন গতকাল থেকে পুলিশ প্রশাসন বা পুরকর্মী বা যারা আধিকারিক আছেন তাদের দোষ দিতে পারছি না। তার কারণ যদি ন্যূনতম 8 লক্ষ মানুষও যান তাহলে সেটা কি কোনো প্রশাসনের পক্ষে সম্ভব? সবার RT-PCR টেস্ট, সবার মাস্ক আছে কিনা দেখা, অথবা ডাবল ভ্যাকসিনেশন হয়েছে কিনা দেখা হয়নি। এটা হচ্ছে বাস্তব সত্য এবং দেখা সম্ভব ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় সত্য এবং তৃতীয় সত্য। সবাই জানতেন যে এটা সম্ভব হবে না, অথচ গঙ্গাসাগর মেলা আমরা হতে দিলাম। দেখুন, খানা খা কে আবি আয়ে হ্যাঁ যেসব মা গঙ্গা দোয়া এটা হবে না, নোনা জায়গা, তারপর এটা গরম এলাকা, এটা হয় না। না না, কেউ জিজ্ঞেস করেনি, কোনো পুলিশও জিজ্ঞেস করেনি। শুক্রবার সকাল থেকে এরকম অসংখ্য মানুষ প্রায় একে অপরের গায়ের ওপর উঠে গঙ্গাসাগরে স্নান করলেন, পুজো দিলেন, গাদাগাদি করে ভেসেলে চড়ে সফর করলেন, যা দেখে বিশেষজ্ঞরা শিউরে উঠছেন। তারা বলছেন লক্ষাধিক মানুষের এই ভিড়ে কতজন করোনা পজিটিভ আছে কেউ জানে না। এবার তারা নিজের নিজের জায়গায় ফিরবেন, সেখানে আবার তাদের থেকে সংক্রমণ ছড়ালে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে বেশিক্ষণ লাগবে না। আমাদের আশঙ্কা ফেরার পথে এরা শুধু আমাদের রাজ্যে নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলি যেখান থেকে এসেছিলেন সেখানেও বয়ে নিয়ে যাবেন হয়তো নতুন কোনো করোনার স্ট্রেনের জন্য। আমরা আগেই বলেছি গঙ্গাসাগর স্ট্রেন হয় কিনা দেখার অপেক্ষায় রইলাম। শুক্রবার বাবুঘাটে দেখা মিলল অনেক ভিন রাজ্যের পুণ্যার্থীদের, আর এরা সবাই শিয়ালদা কিংবা হাওড়া হয়ে ফিরবেন। वैशाली जिला से। कैसे जाएंगे? ट्रेन से जाएंगे, हावड़ा से। कहाँ से आए हैं? अयोध्या लौटेंगे, फिर सियालदा एक्सप्रेस से कल जाना है। সেখানে আরো কিছু লোক এদের সংস্পর্শে আসবেন, ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা 16 আনা। এই গঙ্গাসাগর মেলাটা সুপার স্প্রেডার হয়ে যাবে। যে জায়গাগুলো থেকে তারা এলেন, যে রাস্তার উপর দিয়ে তারা গেলেন, এই রাস্তার মধ্যে যত জেলা আছে, যে জায়গাগুলো রয়েছে, সবেতেই রোগ ছড়াতে ছড়াতে আসবেন এবং ফেরার সময় আবার সেই রোগ ছড়াতে ছড়াতে যাবেন। গত বছর কুম্ভ মেলায় এভাবেই আছড়ে পড়েছিল ভিড়ের ঢেউ, তারপরই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। ভারতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব মনে করে গঙ্গাসাগরের ভিড় দেখে ভয় না পেয়ে থাকতে পারছেন না অনেকেই। আমরা অতীতেও দেখেছি কুম্ভ মেলা থেকে সেকেন্ড ওয়েভ যেভাবে ছড়িয়ে পড়েছে, একই রকম একটা আশঙ্কা কিন্তু গঙ্গাসাগর মেলা থেকেও রয়েছে। যে জায়গায় হয়নি সেই জায়গায় এই মানুষরা ক্যারি করে নিয়ে যাবেন এবং সেখানেও হয়তো ছড়িয়ে পড়বে। ওমিক্রন যে বিপুল পরিমাণ লোককে ইনফেক্ট করবে, একটা অংশ তো তাদের অক্সিজেন লাগবে, বেড লাগবে, এবং হাসপাতালে সেই জোগাড় দেওয়ার মতো জায়গাটা আমাদের আছে কিনা, তো সেটা তো আমাদের জানতে হবে। যা ঘটে গেছে, এখন আমাদের ফল আউটের দিকে নজর রাখতে হবে।
বুধবারই কেন্দ্র জানায় সাপ্তাহিক পজিটিভিটি রেটে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। অ্যাক্টিভ কেসের নিরিখে দেশের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে। গঙ্গাসাগরের পর পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে না তো? আশঙ্কাটা তাড়া করে বেড়াচ্ছে অনেককে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দ্রুত একবার এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের কাছে রাখবো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সূত্রের খবর, 2 থেকে 3 সপ্তাহ পুরভোট পিছিয়ে দিতে কমিশনের কাছে আবেদন করতে চলেছে রাজ্য সরকার। 4 পুরসভায় ভোট হতে পারে 12ই ফেব্রুয়ারি। আমি দ্রুত একবার আশাবুল হোসেন, এই মুহূর্তে সব থেকে বড় খবর আশাবুল তোমার কাছে। দিনের পর দিন যে পরিসংখ্যান নিয়ে আমরা ক্যাম্পেইন চালিয়েছি, দিনের পর দিন যেটা বলেছি যে এই পরিস্থিতিতে পুরভোট হতে পারে না, এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে আশাবুল? বাড়ছে সে কথা মাথায় রেখে তৃণমূলের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে 4 পুরসভার নির্বাচন 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। এবং যেহেতু বিরোধীরাও চায় যে নির্বাচন পিছিয়ে যাক, আচ্ছা, দলের তরফ থেকে আশাবুল আরো একবার বলো, তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখা হচ্ছে যে 2 সপ্তাহ পুরভোটের তারিখ পিছিয়ে দেওয়ার কথা শাসক দলের তরফ থেকে। একদম শাসক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হচ্ছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে রাজ্য সরকারও চায় যে নির্বাচন 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। ফলে যেখানে শাসক দল চাইছে, বিরোধী দলও চাইছে নির্বাচন পিছক, সরকারও চাইছে যে নির্বাচন পিছিয়ে যাক। ফলে এই পুরসভার নির্বাচন সেটা 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে, এমনটাই খবর আমাদের কাছে এসছে, সূত্র মারফত খবর এসছে। এবং তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এবং সরকারও তারাও চায়, সূত্র মারফত আমরা জানতে পারছি যে সরকারও চায় নির্বাচন 2 সপ্তাহ পিছিয়ে যাক। যেহেতু করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত, করোনা পরিস্থিতি বাড়ছে, বিরোধী দলের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে যাক। এবং আজকেও কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তারাও বলেছেন নির্বাচন কমিশনের কাছে যে 4 থেকে 6 সপ্তাহ পিছিয়ে যাওয়া যায় কি, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নিতে বলেছে। একদম এবং 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নিঃসন্দেহে এই রাজ্য সরকার এবং শাসক দলের আবেদনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাজ্য এবং শুধু রাজ্য নয়, জনস্বাস্থ্য, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সম্পৃক্ত এই সিদ্ধান্ত। আশাবুল, অসংখ্য ধন্যবাদ তোমায়। খানিকক্ষণ আগে পার্থ ভৌমিক বোধহয় এই ধরনের কোনো ইঙ্গিত পেয়েই বলার চেষ্টা করছিলেন যে অপেক্ষা করুন, রাজ্য সরকারের অবস্থান সামনে আসতে পারে, কালকে রাজ্য সরকারের অবস্থান সামনে আসতে পারে। কিন্তু তার আগে আবার বলছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্য নির্বাচন কমিশনের কাছে শাসক দলের তরফে 2 সপ্তাহ পুরো ভোটের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হলো এবং রাজ্য সরকারও সেই বিষয়ে একমত। এবার রাজ্য নিঃসন্দেহে বল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। আমি দ্রুত একবার প্রতিক্রিয়া, পার্থদা হাসছেন, পার্থদা এর কোন ইঙ্গিত ছিল নিঃসন্দেহে আপনার কাছে? পুরোটা ভেঙে বলছিলেন না? না, আমার কাছে সত্যিই কোনো ইঙ্গিত ছিল না। আমি ক্রেডিট নেওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য এখানে বসিনি। কারণ রাজ্য সরকারের সিদ্ধান্ত, যখন নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের আলোচনা হবে, রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানাবেন। দলগতভাবে তৃণমূল কংগ্রেস তার আবেদন জানিয়েছেন, অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যক্তিগত মতামত স্তরে প্রকাশ করেছিলেন, আলটিমেটলি পার্টি তাতে সিলমোহর লাগালো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতিনিধি হয়ে মানুষের মনের কথাটা ব্যক্ত করেছিলেন। রাজনৈতিক সংবাদদাতা হলে পরের প্রশ্ন, পার্থদা পরের প্রশ্ন একটাই থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এইটা বটম লাইন? না, আমি সেই অর্থে বলবো না। জয়, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক হিসেবে গত 2021 সালের নির্বাচনে পুরো ভোট পিছলে দাদা শুভবুদ্ধির জয়, এর থেকে বড় হেডলাইন আর কিছু হয় না। কিন্তু আমি বলছি যে এটা তো মানবেন যে সেই ব্যক্তিগত মতটা শেষ পর্যন্ত পার্টির এবং সম্ভবত রাজ্য সরকারের শিলমোহরও পড়ল। না, আমি তো সেটাই বলতে চাইছি যে দেখুন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রধান সৈনিক হিসেবে বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেই ভারতীয় জনতা পার্টি, সিবিআই, ইডি সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগিয়ে দিয়েছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করা যায়। আমি এটাই বলতে চাইছি। অতএব যিনি সামনে থেকে সেনাপতি হিসেবে, মমতা ব্যানার্জির সেনাপতি হিসেবে লড়াই করেছিলেন, তার বক্তব্যটা
পার্টি মান্যতা দিল, এটা একটা নিচুতলার কর্মী হিসাবে আমি আনন্দিত। আমি বলছি একেবারে সরাসরি প্রতিক্রিয়া আসবো। স্বপন দাস, আমি অন্তত 2 সপ্তাহ পুরো ভোট পিছিয়ে যেতে পারে, একেবারে কোনো ঝুঁকি না নিয়ে স্বপনদা বলে দেওয়া যায়, তার কারণ শাসক দল সেই ইচ্ছে প্রকাশ করেছে, রাজ্য সরকারের আপত্তি নেই। আমি একটা কথা পার্থদাকে বলি, পার্থদাদের এখন ব্যাঙের ছুঁচো গেলার অবস্থা। কারণ হাইকোর্টের আজকের অবজারভেশনের পর এবং যে নির্দেশ বলিয়া যাই বলি, সেটা আজকে নির্বাচন কমিশনকে মানতে হবে। যদি নির্বাচন কমিশন বলে না আমরা মানছি না কারণ নির্বাচন এসে গেছে, দিন এসে গেছে, এর মধ্যে পিছনো যাবে না, তাহলে হাইকোর্ট কিন্তু পরের স্টেপে যেত। সেটা হলো যে স্বাস্থ্য হচ্ছে আমাদের মৌলিক অধিকার, আর এতগুলো লোক মরছে, এতজন সংক্রমিত হচ্ছে, সেই অবস্থায় আপনি নির্বাচন করছেন, স্বাস্থ্যের মৌলিক অধিকারকে আপনি খর্ব করছেন। তো হাইকোর্ট বলতো আমরা ওই মৌলিক অধিকারের উপর আপনারা যে খর্ব করছেন তার জন্য আমরা নির্বাচন স্থগিত করে দিলাম। এটা করে দিলে তো সরকারের গালেও একটা চাপড় পড়তো আর নির্বাচন কমিশনের উপরও পড়তো। তো এইটার জন্য এটা হয়েছে। আমি পার্থদাকে একটা কথা বলতে চাই, উনি বলেছিলেন যে বেশ নির্বাচন কমিশনই নির্বাচনের দিন পিছোতে পারে বা করতে পারে। নির্বাচনের দিন ঘোষণা কিন্তু রাজ্য সরকারের সুপারিশ ছাড়া রাজ্য নির্বাচন কমিশন করতে পারে না, এটা মনে করে রাখার। এমন কিছু পরিস্থিতি যা হয়েছে, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে এই সরকার দায়ী। আজকে দল কেন ক্রেডিট দিতে যাচ্ছে, কেন তৃণমূল আজকে ক্রেডিট দিতে যাচ্ছে যে আমরা 2 সপ্তাহ পিছনের জন্য বলছি? আরে ভাই, তোমরা যদি নাও বলো, এই নির্বাচন কমিশনকে নির্বাচন পিছুতেই হবে। আমি স্বপনদাকে বিনীতভাবে বলতে চাই, হাইকোর্ট যদি স্বাস্থ্যের দোহাই দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারত নিজেদের ক্ষমতা বলে, তাহলে গঙ্গাসাগর মেলাটা হাইকোর্ট নিজের ক্ষমতা বলে কেন বন্ধ করে দিল না? স্বপনদা যদি উত্তরটা দেয় আমি বাধিত হব। পয়েন্ট নাম্বার 2, নির্বাচন কমিশনে যখন হাইকোর্ট বলে যে আপনারা একটা ডেট আমাদের বলুন, তখন রাজ্য সরকারের সাথে আলোচনা করে যে আইন শৃঙ্খলার প্রশ্নে কোন ডেটে ভোট হলে আপনারা আমাদের সাহায্য করতে পারবেন। তখন রাজ্য সরকার ডেট দেয় যে অমুক এবং অমুক ডেটে করলে আমরা আইন শৃঙ্খলার দিক থেকে আপনাকে সাহায্য করতে পারবো। যদি রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো তাহলে একদল লোক বলতো নির্বাচন কমিশনকে রাজ্য সরকার চালাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে রাজ্য সরকার চালাচ্ছে। আমি বলছি নির্বাচন কমিশন স্বপনদার উত্তরে যাব, কিন্তু আমি বলছি তাহলে আমার রাজ্য নির্বাচন কমিশনের গঠনতন্ত্র এবং তার যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে সেই বিষয়ে যেতে হবে। প্রায় মুখস্থ হয়ে আছে এখনো। মীরা পান্ডের সময় এই কেস কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত গেছিল, অন্তত 1 মাস এই নিয়ে নানা তত্ত্বমূলক অনুষ্ঠান আমায় করতে হয়েছে। আমি বলছি আমি সেই তত্ত্বে যাচ্ছি না, আমরা প্রত্যেকে সেটা জানি, এবং বাম আমলে সেটা কোন উদ্দেশ্যে পরিবর্তিত হয়েছিল সেটাও দর্শকদের মুখস্থ আছে। আমি একবার দ্রুত, যেহেতু সময় ক্রমশ কমে আছে, আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তী প্রতিক্রিয়ায় যাব, তারপর বিস্তারিত আলোচনা ইমন কল্যাণ লাহিড়ীর কাছে যাব। কিন্তু তার আগে বিশ্বনাথ চক্রবর্তী, আবার বলছি 2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে পুরো ভোট। জনস্বার্থের দিক থেকে বিলম্বিত হলেও আমি মনে করি মানুষের উপকারে আসবে এই সিদ্ধান্ত। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আরো রাখতে চাই আমি রাজ্য সরকারকে, যে যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে এটা বন্ধ করত, অর্থাৎ আইনি দীর্ঘ লড়াইয়ের পরে আজকে যে অবস্থানটা রাজ্য সরকার নিল, এটা যদি শুরুতেই নিত, তাহলে এই প্রচার পর্ব এতদিন ধরে চলতো না এবং করোনা বিধি লঙ্ঘিত হতো না, যেটা প্রতিনিয়ত আমরা ক্যামেরাতে ধরা পড়েছি। দ্বিতীয় যেটা, যে কলকাতা হাইকোর্ট বলেছে 4 থেকে 6 সপ্তাহ। আমি আশা করব মানে এখানে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, 2 সপ্তাহটা কি যথেষ্ট? কারণ 2 সপ্তাহ মানে 14 দিন মাত্র। 14 দিনের মধ্যে কি আমরা পুরো নিয়ন্ত্রণে আনতে পারবো? নাকি হাইকোর্ট যে ইঙ্গিতটা দিয়েছে যে 4 থেকে 6 সপ্তাহ। হ্যাঁ, আপনি বলছেন 4 থেকে 6 সপ্তাহ। আমি বলছি, আমি বরঞ্চ আমি একটা জিনিস এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো, তারপরে নিঃসন্দেহে পরিসংখ্যানের দিকে সবার নজর থাকবে, আমাদের নজর থাকবে, মাননীয় বিচারপতিদের নজর থাকবে, রাজ্য সরকারের নজর থাকবে, বিরোধী দলের নজর থাকবে, শাসক দলের নজর থাকবে, দেখা যাবে। কিন্তু আপাতত দিনে 28 জনের মৃত্যু হলে সেই রাজ্যে 4 কেন্দ্রে পুরো ভোট হতে পারে না। এইটা মানে প্রায় গলায় রক্ত তুলে আমরা প্রত্যেকে দিনের পর দিন মানুষের সামনে তথ্য এনেছি, এবং রাজ্য সরকার, রাজ্য
রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি যে এটা কি হতে পারে যে 20 জনের বেশি মারা যাচ্ছেন, 26 থেকে আজকে সংখ্যাটা 28-এ পৌঁছে গেছে, সেই অবস্থায় 4 কেন্দ্রে পুরো ভোটটা হওয়া শুধুমাত্র অযৌক্তিক নয়, কোথাও কোথাও কেউ প্রশ্ন তুলতে পারেন যে তো অমানবিক। সেই জায়গাটাতে বিশ্বনাথ সঙ্গত প্রশ্ন করেছেন যে 2 সপ্তাহ এনাফ কিনা, 4 সপ্তাহ এনাফ কিনা, 6 সপ্তাহ এনাফ কিনা। এটা একমাত্র পরিসংখ্যান বলতে পারে আক্রান্ত এবং মৃত মানুষের পরিসংখ্যান এবং অবশ্যই পজিটিভিটি রেটের পরিসংখ্যান। আমি তো চাইবো যে 2 সপ্তাহ পরে পুরো ভোট হোক, তার কারণ খুব স্পষ্ট করে 2 সপ্তাহের মধ্যে যদি এই ফিগার নামে সেটা সেই স্বস্তি আমরা প্রত্যেকে পাবো, প্রত্যেক নাগরিক পাবো যে 2 সপ্তাহের মধ্যে যদি নেমে যায়। আর যদি না নামে সেক্ষেত্রে নিঃসন্দেহে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী স্টেপ নিতে হবে। আমি একবার ইমন কল্যাণ লাহিড়ীর কাছে যাবো। এটা বলছি ইউনিক কেস, বুঝলেন ইমন কল্যাণ বাবু, আমাদের রাজ্যে শাসক দল যেটা বলে, সে যেই শাসন ক্ষমতায় থাকুক না কেন, এ আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি, একেবারে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেয় বিরোধী দল। এটা শিল্পের ক্ষেত্রে বহুবার আমরা দেখেছি, অন্যান্য নানা ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই একটা ইউনিক কন্ডিশন যেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম দুটো ইস্যুতে একেবারে 3টে বিরোধী দল একমত যে গঙ্গাসাগর কিংবা পুরো ভোট। গঙ্গাসাগর না করলেও কিছু নয়, এমনকি যাদের হিন্দুত্ববাদী দল বলা হয়, সাম্প্রদায়িক দল বলে শাসক দল অভিযোগ তোলে, সেই বিজেপি অবধি বলছে যে গঙ্গাসাগর 1-2 বছর না হলে কিছু নয়, এবং পুরো ভোট সমস্ত বিরোধী দল পিছিয়ে দিতে চাইছে। একটা বাস আমরা অলরেডি মিস করেছি, গঙ্গাসাগর। শেষ পর্যন্ত পুরো ভোটের আগে কোথাও নিঃসন্দেহে রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করা গেছে, এটা স্বস্তি মানবেন। ইমন কল্যাণ বাবুর সময় শুরু এখন। এটা নিশ্চিতভাবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সুমনদা, যেটা বিরোধীরা বলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এটা কিন্তু মানুষের কথা। এবং প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, এটা তো সবাই দেখেছেন, সরকারও দেখেছেন। তারপরে কেন এরকম একটা সিদ্ধান্ত হলো যেখানে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ গেলেন এবং পুরো ভোট পিছোতে হাইকোর্ট অবধি ছুটতে হলো এবং হাইকোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হলো, তারপরে এই ধরনের যে বিষয়গুলো আমাদের সামনে চোখের সামনে উঠে আসছে সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিলাম। যারা কমিউনিটি সার্ভিস বা সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশন আছেন তারা জানেন প্রতিনিয়ত হাসপাতালে কোনো বেড পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র করোনা নয়, অন্যান্য যে কোনো চিকিৎসার জন্য কিভাবে সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হচ্ছে। সরকার প্রথম 2টো পর্যায়ে একটা নির্দিষ্টভাবে রূপরেখা পেয়েছিলেন, যার উপর রূপরেখাটা তৈরি করা উচিত ছিল। যেভাবে করোনা ছড়ায় 50% মানুষ আসছেন, সরকারি কাজে যোগ দিচ্ছেন। আমার মনে করি যেখানে পানশালা রাত 10টা অবধি খোলা আছে সেখানে পাঠশালা খোলা যাচ্ছে না, অথচ গঙ্গাসাগর মেলায় কয়েক লক্ষ মানুষ অনায়াসে চলে যেতে পারছেন। এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। যারা কমিউনিটি হেলথ সার্ভিসের ডক্টর এবং যারা এটা কমিউনিটি হেলথ নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা স্পষ্ট। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তটা অনেক আগে নেওয়া উচিত ছিল। এবং যেভাবে সমাজ ব্যবস্থা চলছে, যেভাবে অন্যান্য কাজগুলো চলছে, যে সরকারি অফিস খোলা, শিক্ষকদের আসা, এগুলো কিন্তু সেইভাবেই চলা উচিত। সুতরাং কোনটা প্রায়োরিটি সেটা কিন্তু সরকারকে বোঝা উচিত, নইলে কিন্তু আমরা সমূহ বিপদের মুখে যাব। শুধুমাত্র তো করোনা নয়, নানা ধরনের রোগ আক্রান্ত করছে মানুষকে। সরকারি হাসপাতালের অবস্থাগুলো দেখুন, একটি বেডের জন্য আপ্রাণ এখানে ওখানে ছুটে বেড়াতে হচ্ছে মানুষকে। সেখানে কোন অধিকারে এই দায়গুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এটা সাধারণ মানুষেরই কথা, যে সিদ্ধান্তটা আজকে দলীয় স্তরে হোক বা হাইকোর্টের তরফ থেকে আসছে। ধন্যবাদ ইমন কল্যাণ বাবু। আমি দ্রুত একবার স্বপন দাসের কাছে যাব। স্বপন দা ভাবছেন আমার নির্ধারিত 2 মিনিট কোথায় গেল। আছে, একদম নিশ্চিন্ত থাকুন, আছে। স্বপন দা, প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, যেটা হচ্ছে রাজ্য বিজেপির এই বিষয়ে, গঙ্গাসাগরের বিষয়ে যে মত, সেটা বারবার গতকালও এই অনুষ্ঠানে আমি প্রশংসা করেছি, কিন্তু দাদা উত্তরপ্রদেশে প্রয়াগে এই মকর সংক্রান্তির ছবিটা তো হুবহু গঙ্গাসাগরের মতো। আমি বলছি যে বাংলায় সাগরে কোভিড ছড়াবে, আর স্বপনদা উত্তরপ্রদেশে প্রয়াগে যখন আজকে মকর সংক্রান্তির দিন স্নান হবে, হাজার হাজার মানুষ স্নান করবেন, লক্ষ লক্ষ মানুষ স্নান করবেন, তাতে কোভিড ছড়াবে না, এটা তো বিজ্ঞান বলে না। মুশকিল হচ্ছে আপনি বলতে পারেন যে উত্তরপ্রদেশে ভোট আছে, এখন ভোট বড় বালাই, সেটা অন্য কথা স্বপনদা, কিন্তু আমি বলছি কোভিডের পাঠ আমি পশ্চিমবঙ্গে দেব আর উত্তরপ্রদেশে ভুলে থাকবো, এটা কি করে হয় স্বপনদা? আপনার সময় শুরু এখন। উত্তরপ্রদেশে নির্বাচন ঘোষণা হয়েছে, এটা এক কথা। দ্বিতীয় কথা, মকর সংক্রান্তি উপলক্ষে উত্তরপ্রদেশের প্রচুর শ্রদ্ধালু বিভিন্ন জায়গাতে তারা স্নান করে। উত্তরাখণ্ডে বন্ধ হয়েছে, তো ওখানেও ঘোষণা করা হয়নি যে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হবে বা কিছু হবে। শ্রদ্ধালু গিয়ে তারা যদি গিয়ে স্নান করে, এটাকে প্রোটেক্ট করার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি যায়,
সেখানে তাদেরকে প্রোটেক্ট করার না না দাদা, ছবিটা হুবহু এক। আমি বলছি আপনি পশ্চিমবঙ্গে এতক্ষণ সমালোচনা করছিলেন গঙ্গাসাগর করার জন্য, প্রয়াগেও কিন্তু হুবহু এক, কোনো বারণ নিষেধের ব্যাপার নেই, সরকারের তরফে কোনো নিষেধাজ্ঞা জানানো হয়নি। আমি বলছি ওখানেও সরকারের একই ধরনের ভূমিকা পালন করা উচিত ছিল, যাতে মানুষ না মকর সংক্রান্তি উপলক্ষে প্রতীকী স্নান বা কিছু করতে পারতে করা উচিত ছিল। কিন্তু অনেক সময় এই সমস্ত জায়গাতে মানুষ যদি বেরিয়ে আসে, তাদেরকে প্রতিহত করার মতো ইনফ্রাস্ট্রাকচার কোনো রাজ্য সরকারের নেই। এটা ঘোষিত। এখানে দাদা আপনাদেরই সরকার উত্তরাখণ্ডে প্রতিহত করে দিল, তো আপনাদেরই সরকার উত্তরাখণ্ডে, আমি উড়িষ্যার উদাহরণে দিচ্ছি না, নবীন বাবুর সরকার। উত্তরাখণ্ডে বিজেপির সরকার কিন্তু একেবারে নিষিদ্ধ করে দিল। আমি আবার বলছি, আপনি যদি বলেন যে বাংলায় ভোট নেই তবু মমতা ব্যানার্জি কেন করছেন, উত্তরপ্রদেশে ভোট আছে তাই যোগী আদিত্যনাথকে করতেই হবে, তাহলে অন্য কথা। না, উত্তরাখণ্ডের হরিদ্বার বা ঋষিকেশে বেশি ভক্তরা বাইরে থেকে গিয়ে তারপর ওখানে ওরা স্নান করে বেশি। স্থানীয় লোকেরা ওরা রেগুলার ভিত্তিতে এরকম ভাবে কিন্তু ওখানে এসে স্নান করে না, এটা মানতে হবে। যেহেতু বাইরের লোককে ওখানে যাওয়া বন্ধ করা হয়েছে, তার জন্য ওখানে ভিড় হয়নি। কিন্তু উত্তরপ্রদেশে মকর সংক্রান্তিতে স্থানীয় লোকেরা ওখানে স্নান করতে যায়, যেটা সরকারের পক্ষে বা প্রশাসনের পক্ষে ওটা বাধা দেওয়াটা খুব মুশকিল ব্যাপার। আর এই সময় যদি বাধা দেয়, আমি আপনাকে বলে দিচ্ছি, বাধা যদি দেয় অন্যান্য রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়তো, মানুষের ধর্ম আচরণ পালন করার অধিকার দিচ্ছে না, এটাও বলছি, সেটাও হতো। কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে সরকার মানুষের জীবনে স্বাস্থ্য বিপদ সামনে রেখে তাতে যদি জনস্বাস্থ্য বিপর্যয় ঘটে, এবং এই মুহূর্তে শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশ সহ গোটা দেশের পরিস্থিতি খারাপ হয়, তার দায়ও কিন্তু রাজনৈতিক দলকেই নিতে হবে। তখন আমরা শুনবো কেন যারা শাসকের দলে আছে, যারা শাসন ক্ষমতা চালাচ্ছে, তারা বলছে যে বিরোধীরা বিরোধিতা করতে পারে, রাজনৈতিক ইস্যু হতে পারে বলে আমি জনস্বাস্থ্য বিরোধী জিনিস ছেড়ে দেবো। আমি বলছি এটা কোনো যুক্তি নয়, মানুষ এই জন্য সরকারকে নির্বাচিত করে না। যাই হোক, একটা বড় ধাঁধার সমাধান আপনাদের কাছে আমি করতে চাইব, সেটা হচ্ছে যে ধরুন গঙ্গাসাগর মেলা হলো, জয়দেব কেঁদুলির মেলা প্রথমে শোনা গেল হবে না, তারপরে শোনা গেল জয়দেব কেঁদুলির মেলাতেও পারমিশন দিয়ে দেয়া হলো। কিন্তু জেলার ওই ছোট ছোট বই মেলাগুলো, যেখানে অসংখ্য ছোট পাবলিশার, লেখক, তারা সারা বছর অপেক্ষা করে থাকেন, আমি বলছি পরের পর বই মেলাগুলো নিষিদ্ধ করা হচ্ছে কেন? যদি জমায়েত নিষিদ্ধ করা হয়, নিঃসন্দেহে সমস্ত বইমেলা নিষিদ্ধ হোক, বইমেলা থেকেও কোভিড ছড়াতে পারে, তাহলে কলকাতা বইমেলা সেই তালিকার বাইরে থাকে কি করে? আমি বলছি এরকম অসংখ্য ধাঁধা আছে। শোচনীয় করোনা পরিস্থিতি, তারই মধ্যে সাড়ম্বরে হলো গঙ্গাসাগর মেলা। প্রশাসনিক সিদ্ধান্ত বদলে বীরভূমের জয়দেব কেঁদুলি মেলাও হলো। যথারীতি কোভিড বিধির দফা রফা, কিন্তু উল্টো দিকে কোভিড বাড়ছে, এই যুক্তিতেই নিষেধাজ্ঞার খাড়া নেমে এসেছে বিভিন্ন জেলার বইমেলার উপরে। কোথাও মাঝপথেই বন্ধ হয়ে গেছে বইমেলা। গত 31শে ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি অবধি মধ্যমগ্রামে বইমেলা চলার কথা ছিল, কিন্তু করোনার বাড়বাড়ন্তের জেরে 3 দিন আগেই বন্ধ হয়ে যায় মেলা। চলতি মাসেই হুগলির উত্তরপাড়া, পান্ডুয়া সহ বিভিন্ন জায়গায় বইমেলার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছিল। করোনার বাড়বাড়ন্তের জেরে সবকটি আপাতত বন্ধ করতে হয়েছে। গত বছর আমরা করিনি বইমেলা, এবছরও আমাদের সমন্বয়ে পরিচালিত এই উত্তরপাড়া বইমেলা আমরা স্থগিত রেখেছি। আগামী দিন আবার পরিবেশ পরিস্থিতি ভালো হলে আগামী দিন আবার ব্যাপারটা হচ্ছে সরকারের কোনো সিদ্ধান্তের ঠিক ঠিকানা নেই। ছোট ছোট গ্রামীণ মেলাগুলো বন্ধ করে দিয়ে গরিব মানুষ যারা স্টল করতো তারা বেকার হলেন। আবার দেখা গেল যে বড় গঙ্গাসাগর মেলা, সেখানে প্রচুর মানুষ কলকাতায় হাওড়া স্টেশনে, আউটরাম ঘাটে, মোহাম্মদ মাঠের কাছে সমস্ত থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব হয়েছে। 10ই জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল আসানসোল বইমেলা, যদিও পশ্চিম বর্ধমানে হুহু করে করোনা সংক্রমণ বাড়ায় শেষ মুহূর্তে বইমেলা স্থগিত করে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালদা জেলা বইমেলার প্রস্তুতি চলছিল, কিন্তু কোভিড পরিস্থিতি সঙ্গীন হওয়ায় তা এই বছরের মতো বন্ধ করে দিতে হয়েছে। 1 জানুয়ারি উদ্বোধন হয় ঝাড়গ্রাম জেলা বইমেলা। 2 দিন চলার পরই করোনার দাপটের কারণ দেখিয়ে বইমেলা বন্ধ করে দেয় প্রশাসন। বাঁকুড়ার মেজিয়া বইমেলা শুরু হওয়ার কথা ছিল আগামী 17ই জানুয়ারি, যদিও করোনার কারণে বইমেলা স্থগিত রাখতে হয়েছে উদ্যোক্তাদের। আর এক্ষেত্রেই নানা মহলে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর করোনার মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক মেলা হতে পারলে
বইমেলায় আপত্তি কেন? যে কোনো ধরনের জমায়েত থেকেই ছড়াতে পারে করোনা। তাহলে তো জেলায় জেলায় একের পর এক বইমেলার মতোই গঙ্গাসাগর মেলাও বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে বলেই কোপ শুধু বইমেলায়? ছোট ছোট বইমেলা যেখানে 200-500 লোক হয় সেইগুলোকে বন্ধ করার অর্ডার দিল। তো গঙ্গাসাগরের মেলা যেখানে প্রায় 6 লক্ষ লোক মিনিমাম এসেছে এবং তার কি যে কুফল ভয়ঙ্কর হতে পারে সেইগুলোকে বন্ধ না করে ছোট ছোট বইমেলাগুলোকে বন্ধ করা, এটা মানুষকে জাস্ট আইওয়াজ দেওয়া। মানুষের জীবন আগে না ধর্ম আগে না ভোট আগে? আমি জানি না, এটা আমার নিজের প্রশ্ন সবার কাছে। মার্কিন সাহিত্যিক রে ব্র্যাডবেরি বলেছিলেন, একটি সংস্কৃতিকে ধ্বংস করতে হলে তোমার বই পড়াতে লাগবে না, স্রেফ মানুষকে বই পড়া বন্ধ করাতে পারলেই হলো। যে কোনো জায়গায়, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সময় এই কথাটি সমান প্রাসঙ্গিক এবং ইঙ্গিতবাদী। এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ, পেশাগত কারণে আপনাকে বহু বইমেলায় যেতে হয়। আমি বলছি জেলার একেবারে ছোট ছোট বইমেলা, ছোট ছোট প্রকাশকরা সারা বছর তাকিয়ে থাকে। শ্রীরামপুর, ঝাড়গ্রাম, আসানসোল, মেজিয়া, মালদা, মধ্যমগ্রাম, একটার পর একটা বইমেলা একদম বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ কিছুক্ষণ আগে অবধি আসানসোলে পুরো ভোর হতে পারতো, কিন্তু বই মেলা হতে পারতো না। গঙ্গাসাগর মেলা হবে, জয়দেব কেঁদুলির মেলা হবে, কিন্তু ছোট বই মেলা হবে না। আমি বলছি যে আমি সম্পূর্ণ রাজ্য সরকারের সঙ্গে একটা অংশে একমত যে যদি যে কোনো মেলা বা জমায়েত কোভিডে মারাত্মক হয়, আমরা সবাই জানি মারাত্মক, নিঃসন্দেহে সমস্ত বই মেলা একই সঙ্গে নিষিদ্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক বা স্থগিত করে দেওয়া হোক, পরে নিঃসন্দেহে সময় সুযোগ মতো হবে। তার মধ্যে কলকাতা বই মেলাকেও তাহলে আসতে হবে সেই তালিকায়। আমি বলছি এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বিশ্বনাথ দা? একেবারেই হওয়া উচিত না। এবং কলেজ স্ট্রিটে বইয়ের যে মার্কেট বা বইয়ের যে সংস্থাগুলোর অবস্থা খুব খারাপ। মানে সেটা যদি ভাবেন তাহলে এই ছোট ছোট প্রকাশনীগুলি হা করে থাকে জেলার বই মেলাগুলোর জন্য। এই জেলার বই মেলাগুলোর জন্য কবি সাহিত্যিকদের থেকে শুরু করে ছোট ছোট প্রকাশক, লিটিল ম্যাগাজিনের ছেলে পেলেরা যারা সারা বছর ধরে পরিশ্রম করে তারা হা করে থাকে। দেখুন, আপনি যদি 25শে ডিসেম্বরের ওই রকম 3 লক্ষ লোককে অ্যালাউ করেন জমায়েত করতে, আপনি যদি 7 লক্ষ লোককে গঙ্গাসাগর মেলা অ্যালাউ করেন, আপনি যদি পুরো প্রচারের জন্য 4টা পুরসভা নির্বাচনে এতদিন অ্যালাউ করে থাকেন, তাহলে প্রশ্নটা আসবে যে জেলার বইমেলাগুলো প্রত্যেকটা স্টল আলাদা আলাদা হয়, প্রত্যেকটা স্টলের সামনে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে এবং দূরত্ব বিধি মেনে, কোভিড দূরত্ব বিধি মেনেও সেখানে মেলা করা সম্ভব বা স্টলগুলোতে যাওয়া সম্ভব। ফলে একই মানে এই প্রশ্নটা আসবে যে আপনি বড় বড় ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আপনি ছাড় দিচ্ছেন আর আপনি বইয়ের মতন মেলাগুলোতে আপনি আটকে দিচ্ছেন, তাহলে কি সফট হিন্দুত্বের যে প্রশ্নটা আসছে, যে তৃণমূল কংগ্রেস কি সারা ভারতবর্ষে সফট হিন্দুত্বের ইমেজটা প্রতিষ্ঠা করতে চাইছে? আজকে গঙ্গাসাগর মেলা কেন এলাও করলে এই প্রশ্নটাই না। আমি বইয়ের প্রসঙ্গে শুধু এই মাত্র এই কথা বলতে পারি একেবারে খুব স্পষ্ট ভাষায়, সেটা হচ্ছে নিঃসন্দেহে রাজ্য সরকার যদি মনে করে যে বইমেলা বা যে কোনো জমায়েতে অত্যন্ত কড়া বিধিনিষেধ আজকের এই কোভিড পরিস্থিতিতে প্রয়োজন, সেই নিয়মটা একবারও, প্লিজ মেক নো মিস্টেক, যে একবারও ভাববেন না যে আমরা বইমেলা বন্ধ হয়েছে তার বিরুদ্ধে, একেবারে নয়। কিন্তু সরকারের নীতিটা সবার ক্ষেত্রে সমান হবে। সমস্ত মেলার ক্ষেত্রে যদি বন্ধের নীতি হয়, জেলার ছোট বইমেলা, কলকাতা বইমেলা, গঙ্গাসাগর মেলা, জয়দেব কেঁদুলির মেলা, সব জায়গায় একই নীতি রাজ্য সরকার পালন করুক। এর বাইরে আমাদের কিচ্ছু বলার নেই। একবারও ভাববেন না যে সমস্ত বইমেলা, সমস্ত মেলা এই মুহূর্তে খুলে দিতে হবে, যখন বারবার বলছি গত 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। আমাদের বক্তব্য শুধু এইটুকু যে একটা রাজ্য সরকার কোভিড ক্ষেত্রে, মেলার ক্ষেত্রে যেন সর্বক্ষেত্রে একটাই নীতি নেয়। এ নিয়ে কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। আমি এখানে আমার পরের প্রতিবেদনে আসবো, যেটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক। কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা দেখেছেন। আজকে অপরূপা পোদ্দার তিনি একেবারে স্পষ্ট ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, প্রশ্ন তুলছেন যে উনি কি ঘরশত্রু বিভীষণ। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলে লোকসভায় চিফ হুইপ, তার পদ ছেড়ে দেওয়া উচিত, তাকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন অপরূপা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরে তার সোশ্যাল মিডিয়ায় শ্রীজাত সেই কবিতাটা শুধু লিখেছেন। এর রাজনৈতিক অর্থ কি, নিঃসন্দেহে তাই নিয়ে আলোচনা হবে। পার্থদার মত নেব। পার্থভৌমিক কি বলছেন? কল্যাণবাবু লিখেছেন, মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। শ্রীজাতর সেই চেনা কবিতা। দ্রুত একবার প্রতিবেদনটা দেখুন। শুক্রবার সকালে কুণাল ঘোষ টুইট করেছিলেন,
কিন্তু বিকেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট বুঝিয়ে দিল ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে সংঘাতের চ্যাপ্টার এখনো ক্লোজড হয়নি। তৃণমূল নেতাদের বড় অংশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের প্রশংসায় সরব, তখন উল্টো পথে হেঁটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছোড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানিয়ে কুণাল ঘোষের সঙ্গে তার বাগযুদ্ধ বেঁধে যায়। তো এসছেন রাজনীতিতে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরা আর গোয়া মেনে এনে দাও, জিতিয়ে দাও, মুখ্যমন্ত্রী করে দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মেনে নেবো, যাও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি কোনো ব্যক্তিগত মতামত দিয়েও থাকেন, তাহলেও যারা আমরা সাধারণ সৈনিক রয়েছি, মাথার উপর মমতাদি রয়েছেন, আমার মনে হয় গোটা বিষয়টা দলের বিষয়। তিনি স্পষ্টভাবে কি বলেছেন আমি ঠিক বলতে পারবো না, কটার সময় বলেছেন, সন্ধ্যের পর বলেছেন কিনা আমি তাও বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না। সাংগঠনিক জায়গায় যে যাকে যাকে ইচ্ছে বসাতে পারে, আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সার্টিফিকেট যদি কুণাল ঘোষের মতো লোককে নিতে হয়, তাহলে আমার মৃত্যু হওয়া ভালো। বিষয়টি শুধু কল্যাণ কুণাল তরজার মধ্যে আটকে থাকেনি। যদুবংশ ধ্বংস করছেন, এইটা করা উচিত ছিল, ওটা এত কেন বলছেন আপনারা? চিফ হুইপ হিসাবে তার পদত্যাগ করা উচিত, কারণ তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্বন্ধে কথা বলছেন প্রকাশ্যে, এটা ঠিক না। বললাম না যে ঘর সত্য বিভীষণ। দলের অন্দরে বাগযুদ্ধের পারদ চড়তে থাকায় বিতর্কে দাঁড়ি টানতে উদ্যোগী হয় শাসক দল। তৃণমূল সূত্রে দাবি, শুক্রবার সকালে শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৎপর হন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের সঙ্গে তিনি কথা বলেন। দলের বা সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং এমন কোনো কথা বিবৃতি, একজন অপরজনের বিরুদ্ধে কটূক্তি করা, এটা কোনোটাই তারা যাতে না করেন তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোনো রকম বিবৃতি দেবেন না। দলের যদি কিছু বক্তব্য থাকে তা দলের অভ্যন্তরে বলতে হবে। এরপর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লেখেন, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু কয়েক ঘন্টা পরে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কবিতার দুটি লাইন তুলে তিনি লেখেন, মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। শির দাঁড়ার কথা বলে এই টুইটে কাকে নিশানা করলেন তিনি, তা কল্যাণ স্পষ্ট করেননি। ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ডায়মন্ড হারবারের ফুটবল প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কিসের ডায়মন্ড হারবার মডেল? তাহলে 1 জানুয়ারি ওই এমপি ক্লাবকে খেলাতে বোম্বে থেকে সিঙ্গার নিয়ে এসে লক্ষ লক্ষ মানুষকে খেলার ভিড়ে জমা করা হলো কেন? তার 3 দিনের মধ্যে পাল্টে গেল? তাহলে তো একটা কনসিস্টেন্সির অভাব আছে, বুঝতে হবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা যায়। এই প্রসঙ্গেও শ্রীরামপুরের সাংসদ কটাক্ষের সুরে বলেছেন, আমি তো কোনো অ্যাক্টিভিটি বন্ধ করতে বলিনি। তৃণমূলের অন্দরে এই টানাপোড়েন নিয়ে কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা। আমার এখানটা একটা প্রশ্ন আছে, মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া এই সমস্ত নেতারা তার ভাইপোর বিরুদ্ধে সমালোচনা করছেন কি? বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনুপম হাজরা টুইটারে লিখেছেন, কোম্পানিতে বিদ্রোহ, পুরনো বয়স্ক কর্মচারীরা মালকিন ছাড়া নতুন মালিককে মেনে নিতে পারছেন না। তবে শত অসন্তোষ থাকলেও যে কোনো কর্মচারী এরকম একটা উন্নয়নশীল লাভজনক কোম্পানিতে কোনো না কোনোভাবে ঠিক মানিয়ে নেবেন। কল্যাণ ব্যানার্জিরা সিনিয়র লিডার, এখন যারা নতুন তরুণ তুর্কি হয়েছে, যারা কয়লা গরু পাচার এসব নিয়ে থাকে, তারা কেউ গুরুত্ব দেয় না। এই জন্য হতাশায় উনি আছেন, শীঘ্রই ওনাকে হয়তো তারা বের করে দেবে। অভিষেক ব্যানার্জিকে উঁচুতে তুলে আনবার জন্য প্রশান্ত কিশোরের ট্রেনিংয়ে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত পরিকল্পনায় অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন, কল্যাণ ব্যানার্জি রিয়্যাক্ট করেছেন। সুতরাং এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই, আর এতে অভিভূত হওয়ারও কিছু নেই। সব মিলিয়ে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তর্ক বিতর্ক তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থদার কাছে যাব শিরদাঁড়ার অর্থ বুঝতে। পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে সমালোচনা করা যায়, এইটা কি শিরদাঁড়া হিসেবে মিন করলেন প্রবীণ সাংসদ, এবং শুধু সাংসদ নয়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ?
আমি স্বাভাবিকভাবেই দলের একজন অনুগত সৈনিক। দলের কাউকে নিয়ে আলোচনা সমালোচনা করার জায়গা অতি অবশ্যই প্রেস মিডিয়া নয়, এইটা আমি আমার দলের সংস্কৃতি থেকে শিক্ষা লাভ করেছি। আমি শুধু দুটো কথা আপনাকে বলতে চাই। 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন একের পর এক তৃণমূলের নেতা এমএলএরা ভারতীয় জনতা পার্টিতে চলে যাচ্ছিলেন, যখন মারাত্মক একটা শিরশিরানি নিচুতলায় পৌঁছে গিয়েছিল, তখন মমতা ব্যানার্জির একজন যোগ্য সেনাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে কতগুলো মমতা ব্যানার্জির নির্দেশিত সাবজেক্ট নিয়ে আমাদের প্রচারের অভিমুখ তৈরি করে দিয়েছিলেন এবং তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এবং সেনাপতি হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, তার সেক্রেটারি, তার পুরনো বন্ধু, তার শালী, তার পরিবার প্রত্যেকের বিরুদ্ধে ইবিআই কিংবা সিবিআই, ইডি কিংবা সিবিআই রেড করেছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোবলটা ধ্বংস করে দেওয়া যায়, যাতে মমতা ব্যানার্জির যোগ্য সেনাপতি লড়াই থেকে সরে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই 2021-এর লড়াই মমতা ব্যানার্জির একজন সেনাপতি হিসেবে এটা সারা বাংলার নিচুতলার যারা কর্মী, যাদের হয়তো পরিচিতি নেই, যারা হয়তো একদম পার্থদা, সেইটাই তো প্রশ্ন, যে সেই সেনাপতি আজ আক্রান্ত, দল কিভাবে দেখছে? এবং যিনি আক্রমণ করছেন তিনিও দলের অত্যন্ত প্রবীণ সদস্য, 3 বারের সাংসদ শুধু নন, এই মুহূর্তে লোকসভার চিফ হুইপ। না, আমি তো সেটাই বলছি, প্রবীণ সাংসদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের থেকে শিখব। আপনাদের থেকে যদি নিচুতলার কর্মীরা দলীয় শৃঙ্খলার পাঠ শিখবেন, অতএব আমি আশা করব যেসব প্রবীণ নেতারা, তিনি যেই হোক, যে কোনো বিবৃতি দেবেন, একটা জিনিস মাথায় রাখবেন, তাদের থেকে অনেক নিচুতলার কর্মীদের অনেক কিছু শেখার আছে। আমরা কি এইটা শিখব যে যিনি 2021-এ মমতা ব্যানার্জির যোগ্য সেনাপতি হিসেবে লড়াই করলেন, তিনি ডায়মন্ড হারবার মডেলটা কি? ডায়মন্ড হারবার মডেলটা কি সরকারের বিরুদ্ধাচরণ? মমতা ব্যানার্জির নির্দেশে ডায়মন্ড হারবারের মানুষকে করোনা মুক্ত করার জন্য তিনি একটা পথ দেখিয়েছিলেন। আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত যারা বিধায়ক আছে, আমাদের মনে হয়েছিল এই পথটা সঠিক পথ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি বারংবার বলেন একটা বিধায়কের কাজ মানুষের পাশে থাকা। আমরা ব্যারাকপুরের বিধায়কেরা মিলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেটাকে অনুসরণ করেছি। এটা করা মানে আপনি পরিষ্কার, দলের মধ্যে কে শেখাবেন, কে শিখবেন, সেটা তো দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি একটা জায়গায় পার্থদার সঙ্গে একেবারে একমত, সেটা হচ্ছে যে এই বিধানসভা নির্বাচনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক হিসেবে নয়, একেবারে নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেন এই কথা বলছি? একটা শুধু বাক্য বলি যেটা পার্থদা বলেননি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণের নিরিখে যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 নম্বরে থাকেন, 2 নম্বরে হয়তো সমান সমান ক্ষেত্রেও একেবারে একই রকমভাবে, এবং অন্য কেউ নয়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিকভাবে তারা যখন পশ্চিমবঙ্গে এসছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে, 2 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে এই জয়। সুতরাং নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিধানসভায় পার্থদা বলছেন প্রতিষ্ঠিত করেছেন, সেই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই বিতর্কটাকে কিভাবে দেখছেন বিশ্বনাথ চক্রবর্তী? সুমনদা, আমি 3টে জায়গা থেকে এই জিনিসটা দেখছি। ইনফ্যাক্ট সাম্প্রতিককালে নিস্তরঙ্গ রাজ্য রাজনীতিতে কিন্তু একটা তরঙ্গ আমি দেখতে পাচ্ছি এই বিতর্ক, এই কয়েকদিনের এই বিতর্ককে কেন্দ্র করে। প্রথম যেটা আমি দেখতে চাইছি সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার 3য়বার ক্ষমতায় আসার পরে তিনি সরকার এবং দলের মধ্যে একটা তফাৎ তৈরি করতে চাইছেন। তিনি তার মতন করে দলটাকে পরিচালনা করতে চাইছেন এবং দলের বক্তব্যটাকে আলাদা করতে চাইছেন সরকারের থেকে। কোনো একটা জায়গায় আমার বারবার মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলকে যেভাবে, প্রথম পয়েন্টে বিশ্বনাথ একটু সময় টানাটানি আছে, দ্বিতীয় পয়েন্টে যদি আসে। দ্বিতীয় যেটা, সেটা হলো যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানি না, তখন কিন্তু ওই পুরনো যে বিভাজনটা, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যখন যুব সভাপতির পদ থেকে সরিয়ে দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটলো,
সেই সময় থেকে যে শোভনবাবু শুভেন্দু অধিকারীর মধ্যে বিরোধটা তৈরি হয়েছিল নেতৃত্বের প্রশ্ন, সেটা কিন্তু আজও রয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠা পাচ্ছে যে কোনো একটা জায়গায় অভিষেকের নেতৃত্বকে কিন্তু পুরনো নেতারা অনেকে মেনে নিতে আজও পারছেন না। থার্ড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এন্টারটাই, যেহেতু এখানে আইপ্যাক বলে একটি কোম্পানি আছে, এন্টারটাই ইমেজ বিল্ডিং এর পার্ট নয় তো? অর্থাৎ সারা ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য এটা পুরোটাই একটা মানে ইমেজ বিল্ডিং এর পার্ট হিসাবে তিনি ভালো ভালো কথা বলবেন, কেউ বিরোধিতা করবে, শেষ পর্যন্ত তিনি লার্জার দেন লাইফ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। এটা এন্টারটাই গেম প্ল্যান হিসাবে। ধন্যবাদ বিশ্বনাথ। শুধু আমার একটা ইমেজ বিল্ডিং এর পার্ট যদি হতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দলের বা কোনো ব্যক্তির, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন বা কারুর ইমেজ মানে ভাবমূর্তির তৈরির ক্ষেত্রে কি সহায়ক হলো? বোধহয় ঘটনাক্রম তা বলছে না। আপনি চমৎকার 3টে পয়েন্ট বললেন। আমি ইমন কল্যাণ বাবুর কাছে একটু লার্জার পলিটিক্সের একটা প্রশ্ন নিয়ে যাব। অনেকে বলছেন যে দেখুন, আপনি যদি বিগত কয়েক মাস এই রাজ্যের ভোটের ফলাফলগুলো ইমন কল্যাণ বাবু দেখেন, বিধানসভা, তারপরে উপনির্বাচন, কলকাতা পুরসভার নির্বাচন, কার্যত বিরোধীরা অনেক পিছিয়ে, একেবারে সংখ্যা তাই বলছে। কেউ কোনো বিরোধী দল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে না। এই রকম একটা সময়, অনেকে 1969-এর কংগ্রেসের কথা বলছেন, আমি বলছি যে এই রকম একটা সময় দলের ভেতরে এই যে বিভিন্ন টানাপোড়েন, দলের বাইরে থেকে নয়, বিরোধীরা বড় চ্যালেঞ্জ নয়, দলের মধ্যে থেকে অনেক সময় টানাপোড়েনের নানা ঘটনা ভারতীয় ইতিহাসই আমাদের দেখিয়েছে। এটাও কি তার একটা ছোট উদাহরণ বলে বিবেচিত হতে পারে ইমন কল্যাণ বাবু? দেখুন, একটা বিষয় সম্বন্ধে যেটা আমরা রাজনীতিটাকে কেন পড়াশোনা করি, রাজনীতির বিষয়টা হচ্ছে যে সম্পদ যেটা থাকে সেটা যে কোনো প্রকারেই থাকুক, সামাজিক সম্পদ হোক, অর্থনৈতিক সম্পদ হোক, সেটা সীমিত। একটি রাজনৈতিক দলের মূল উদ্দেশ্যই হচ্ছে সেই যে সামাজিক প্রেক্ষাপট বা যে পলিটিক্যাল পজিশনটা দেওয়া হয় বা সমাজ ব্যবস্থাকে দেওয়া হয়, সেখান থেকে সম্পদটাকে যাতে ঠিকমতো ব্যবহার করে। আমি সম্পদ বলতে এখানে খালি অর্থনৈতিক সম্পদ বলছি না, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, যে কোনো মূল্যে হতে পারে। যখন এর মধ্যে দলীয় স্তরগুলো তৈরি হয়, খুব ছোট ছোট বিষয় আছে, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, যেমন সেল, ককাস, এগুলো আমরা বলি যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াই, এগুলো এই ক্ষমতার দখলটা অর্থাৎ ক্যাপাসিটি টু ইনফ্লুয়েন্স, এটা বাড়াবার প্রচেষ্টা চালায় এবং সেই দ্বন্দ্বটা কিন্তু আস্তে 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 রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাভাবিক একটা ছন্দে তৈরি হয় এবং এই জন্যই কিন্তু এই সমস্যাগুলো আসছে। একটা দল, এটা সেই স্বাভাবিক ছন্দের দ্বন্দ্ব কিনা সেটা তো আগামী দিনের সময় বলবে। স্বপনদার কাছে একবার যাব। স্বপনদা নিশ্চয়ই ভাবছেন একটা লোপ্পা বল পেয়েছেন এবং একেবারে শাসক দলকে আক্রমণ করবেন, কিন্তু স্বপনদার কাছে আমার ঠিক উল্টো দিক থেকে প্রশ্নটা থাকবে যে স্বপনদা, অন্তর্দ্বন্দ্বের কথা এই মুহূর্তে যেই বলুক না কেন রাজ্য বিজেপি বলতে পারে না। প্রায় কিছুদিন আগে মনে হচ্ছিল যে বিপ্লব সমাজে রাজনীতিতে হয় না, বিপ্লব হয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। একের পর এক গ্রুপ ছেড়ে একের পর এক নেতা চলে যাচ্ছেন, সেই নিয়ে সংবাদ মাধ্যমে লাফালাফি, কি না হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। আমি বলছি যে রাজনীতি ছাড়লেন হলে বুঝলাম, দল ছাড়লেন হলে বুঝতাম যে কি দ্বন্দ্বের, এই খানিকক্ষণ আগে দ্বন্দ্বের ছন্দ বলছিলেন না ইমন কল্যাণ বাবু, সেই দ্বন্দ্বের ছন্দটা কি না হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া। এটা রাজ্য রাজনীতিতে নতুন পরিভাষা মানতে হবে। কিন্তু স্বপনদা, মানে আমি বলছি বিক্ষুব্ধরা রীতিমতো বৈঠক করছেন। আগামীকালও আমার সূত্রের খবর যে এই কলকাতা শহরের একটি কেন্দ্র সরকারি অতিথি নিবাসে বিক্ষুব্ধরা তারা আলাদা করে বসবেন। এমনকি অনেকে বলছেন যে পার্টির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য যা বলছেন তাতেও নাকি হালকা সমর্থনের ছোঁয়া থাকছে। শ্রমিক থাকলে বলতাম অনুরাগের ছোঁয়া নয় তো। যাই হোক, স্বপন দাস কি বলছেন? শ্রমিক আমার ভালো বন্ধু, ওর সঙ্গে আমার আজকে বিকেলবেলায় কথা হচ্ছে। তো আমি শুধু একটা কথা বলবো, আমি অন্তর্দ্বন্দ্ব নিয়ে আমি বিশেষ কথা বলতে চাই না। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিকেন্দ্রিক দলে আমি বারবারই বলেছি মমতা ব্যানার্জির নামে ভোট হয় এবং গত লোকসভা নির্বাচনের পর অভিষেক ব্যানার্জি যেভাবে একটা দলকে, যারা মনোবল তলানিতে পৌঁছে গেছিল, সেই দলকে উনি মনোবল জুগিয়ে দাঁড় করিয়েছিলেন, তার জন্য অভিষেক ব্যানার্জি একটা পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আমি কল্যাণ ব্যানার্জির বক্তব্য, অভিষেক ব্যানার্জির বক্তব্যে আমি কোনো দোষ দিইনি। আমি একজন ব্যক্তি, আমার একটা ব্যক্তিসত্তা আছে, আমার ব্যক্তি মতামত থাকতেই পারে। আমি রাজনীতি করি বলে আমি তো দলের সমালোচনা করছি না, দলের নীতির সমালোচনা করছি। কিন্তু আপনি বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করছেন না, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তো বিস্তর মন্তব্য করছেন। একবারও বলিনি, আমি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে একটা কথাও বলিনি। আমি কল্যাণ ব্যানার্জি যেভাবে যে মন্তব্য করেছেন, আমার মনে হয় একজন দলের বরিষ্ঠ নেতা হিসেবে এইভাবে প্রকাশ্যে সমালোচনা না করলেই তিনি পারতেন।
আমার দলের মধ্যেও আমি যদি বলেন, আমি আজকেই দলের আপনি যাদের কালকের মিটিংয়ে আছেন তার মধ্যে একজন তার থাকার কথা, তাকে আমি ফোন করেছিলাম, বললেন আমি শিলিগুড়িতে আছি। বললাম তুমি কেন এসব জায়গায় যাচ্ছ, এসব করে কোনো লাভ আছে নাকি? বিজেপি বলুন বা যে কোনো রাজনৈতিক দলে বিরোধী শিবির বা বিরোধী শিবির বলে কিছু হয় না, ওইসব বৈঠক টৈঠক করে কিছু হয় না। আজকের দলে বিজেপি এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিরোধী দল, কিন্তু তৃণমূলের থেকে বিজেপির দূরত্বটা অনেক বেশি আছে, অন্তত ভোট সমর্থনে। সেখানে দু চারজন নেতাকে বের করে দিলে কথা বিরোধী দলেও এই যে অন্তর্দ্বন্দ্ব শব্দটা, এটা বিরোধী দলের সম্পর্কে গত 2 থেকে 3 সপ্তাহে খুব তীব্র স্বরে এবং সুরে, অনেকে বলছেন বেসুরে শোনা যাচ্ছে। তবে আমার পরের প্রতিবেদনটা ঠিক এইটা নিয়ে দেখুন। আমার মনে হয় হয়তো বর্তমান যারা নেতৃত্বে আছে, দিল্লিতে হোক বা এখানে, তারা হয়তো ভেবেছে আমরা নেতৃত্ব দেবার ক্ষমতা রাখি না, আমাদের ব্রাত্য করে দেওয়া হয়েছে। আমার মনে হয় আমাদের সাধারণ সম্পাদক বিজেপিকে শেষ করার দায়িত্বটা পশ্চিমবঙ্গে ভালোভাবেই পালন করছে। রাজ্য বিজেপিতে ক্রমেই বাড়ছে অসন্তোষ, জোরালো হচ্ছে সংঘাতের সম্ভাবনা। কমিটিতে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ দলের একাংশ। এই পরিস্থিতিতে শনিবার ফের বৈঠকে বসতে পারেন রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতারা। যে মতুয়া ভোট ব্যাংকের জেরে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছে বিজেপি, সেখানে নতুন রাজ্য জেলা কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা না দেওয়ায় ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন বহু নেতা। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ছাড়াও তালিকায় রয়েছেন নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়ার একাধিক বিজেপি বিধায়ক। বঙ্গ বিজেপির যারা নেতারা আছে, এখন বর্তমান যে নেতারা আছে, তাদের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমার ফিল হয়েছে, এটা বহুদিন যাবত এটা ফিল করেছি, বিধায় আমি সব গ্রুপ ত্যাগ করেছি। গত 4 জানুয়ারি শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া ঠাকুর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্ষুব্ধ নেতারা। এরপর 9 তারিখ শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজ্য কমিটি থেকে বাদ পড়া কয়েকজন বিজেপি নেতা। সূত্রের খবর, শনিবার দক্ষিণ কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে ফের বৈঠকে বসতে পারেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা। ডাকা হয়েছে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া বাঁকুড়া, নদিয়ার বিক্ষুব্ধ বিধায়কদের। থাকতে পারেন শান্তনু ঠাকুর, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিরা। বিজেপি সূত্রে আরও খবর, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভের কথা নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডার কান পর্যন্ত পৌঁছে দিতে চান শান্তনু ঠাকুর। সূত্রের খবর, 15 জানুয়ারির পর যে কোনো দিন শান্তনু ঠাকুরকে বৈঠকের জন্য সময় দিতে পারেন নাড্ডা। দিন কয়েক আগেই দিল্লিতে গোটা বিষয়টি নিয়ে মোদী ঘনিষ্ঠ এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শান্তনু ঠাকুর ও রিতেশ তিওয়ারির কথা হয়েছে। সূত্রের খবর, সেখানে ঠিক হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে মোদীকে অবগত করবেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এ বিষয় নিয়ে শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে তাদের পাশে দাঁড়িয়েছেন তথাগত রায়। এই যে বিজেপির রক্তক্ষরণ হচ্ছে, এইটার জন্য কেন ব্যবস্থা নিচ্ছে না দল আমার কাছে বোধগম্য হচ্ছে না। এটার জন্য আমি গোড়া থেকে যেটা বলে আসছি, একটা বিশ্লেষণ হওয়া উচিত এবং একটা সংশোধন হওয়া উচিত, কোর্স কারেকশন যাকে বলে। এক প্রেক্ষিতে যদি আমরা এই রকম সর্বনাশের রাস্তায় গড়িয়ে গড়িয়ে চলতে থাকি, তাহলে দলের যা হবার তাই হবে, পরিণাম যা হবার তাই হবে, কি আটকাবে। अगर कुछ लोगों का आयु हो गया है, तो इफ यू आर एज्ड, तो आपके बाद आपका नया जनरेशन यहाँ फॉर ए वेरी लॉन्ग टाइम टू कम यहाँ रहने वाला है। বিজেপি সংঘবদ্ধ অতীতে ছিল, আজ আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজেপির অন্দরের এই অসন্তোষ দেখে স্বাভাবিকভাবেই খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। মুসল পর্ব শুরু হয়ে গেছে, এর বেশি আর কিছু নয়। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি বলে কোনো রাজনৈতিক দল থাকবে বলে আমার মনে হয় না। লোকসভা ভোটে ভালো ফলের পর বিধানসভা ভোটে ধাক্কা, তারপর থেকেই রাজ্য বিজেপির অন্দরে ঝড়। এই জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।